তোমাদের রিয়াকশন দেখে আমি বুঝতে পারলাম যে তোমাদের ড্রামাটা ভালো লেগেছে। তবে অনেকেই কমেন্ট করেছে যে তারা অলরেডি দেখে ফেলেছে। যদিও তারা একটু হতাশ হয়েছে, তবে আর একটু ধৈর্য ধরো, এটাই তো লাস্ট পার্ট। এরপরে অবশ্যই নতুন কোনো ড্রামা নিয়ে আসবো যেটা তোমরা দেখোনি। আর কথা না বাড়িয়ে লাস্ট পার্টের এক্সপ্লেনেশন শুরু করছি। এই পার্টির শুরুতেই দেখা যায় জিনহ্যাংয়ের পয়জন রিমুভ করা হচ্ছে। যে গাছটা ইউ নিয়ে এসেছিল সেই গাছের মাধ্যমে একটা ওষুধ তৈরি করা হয়েছে। তবে সেই প্রসেসটা খুবই পেইনফুল ছিল, কিন্তু জিনহ্যাং মুখ দিয়ে একটুও শব্দ করছিল না। আর এই কাজটা করছিল জিনহ্যাংয়ের ফরচুন টেলার। ইউ আর মিস্টার বাই দুইজনেই ওই ডাক্তারের ঘরের সামনে দাঁড়িয়েছিল। ইউ মিস্টার বাইকে বলছিল এটা তো অনেক পেইনফুল একটা প্রসেস, তারপরও জিনহ্যাং একটুও শব্দ করছে না। মিস্টার বাই তখন বলে জিনহ্যাংয়ের মধ্যে এর থেকেও পেইনফুল বিষয় রয়েছে। সে অনেক আগে থেকেই তার শারীরিক যন্ত্রণা খুব কম অনুভব করে। এই কথাটা শুনে ইউ অনেক ইমোশনাল হয়ে যায়। ও দিন দিন জিনহ্যাংয়ের প্রতি প্রচুর পরিমাণে দুর্বল হয়ে যাচ্ছিল, শুধুমাত্র জিনহ্যাংয়ের এই ব্যথা অনুভব করে। মিস্টার বাই ইউকে বলে তোমাকে আর একটা বিষয় বলতে চাই। সে জিনহ্যাংয়ের মামাতো বোনের কথা তোলে, যার অলরেডি বিয়ে ঠিক করে ফেলেছিল অন্য একটা রাজ্যের প্রিন্সের সাথে, এবং ইউয়ের কাছে সরি বলে ওই মেয়েটি তাকে বিরক্ত করেছে বলে। ইউ তখন বলে আপনার বাবা কি এই ব্যাপারে একমত হলো? মানে জিনহ্যাংয়ের নানার কথা বলছিল। মিস্টার বাই তখন বলে বাবা বৃদ্ধ হয়েছে, সে আর খুব বেশি জোর দিয়ে কি বলবে। তখন আমরা পাস্টের একটা সিন থেকে দেখতে পাই মিস্টার বাই জিনহ্যাংকে রিকোয়েস্ট করেছিল তার মামাতো বোনকে অন্তত কনকুবাইন হিসেবে নিয়ে নিতে। যেহেতু ইউকে জিনহ্যাং এত ভালোবাসে, তো ইউ তার মেইন ওয়াইফ হবে। কিন্তু জিনহ্যাং জানায় সে তার সারা জীবনে শুধুমাত্র ইউয়ের সাথেই থাকবে, কারণ ইউ তার ভালোবাসা ভাগ করতে চায় না, সেই একমাত্র ভালোবাসা হয়ে থাকতে চায়। আর তাই ইউ ছাড়া দ্বিতীয় কোনো নারীকে সে কখনোই গ্রহণ করবে না। বাধ্য হয়ে মিস্টার বাই তার ভাগ্নের বিয়ে অন্য কোথাও ঠিক করেছে। তবে ইউয়ের তো এদিকে মন ছিল না, সে শুধু জিনহ্যাংয়ের কথাই চিন্তা করছিল। একটু পর ইউ জিনহ্যাংয়ের ঘরে আসে আর ওর গালে হাত দিয়ে জিজ্ঞাসা করে খুব ব্যথা লেগেছে। জিনহ্যাংয়ের তখন ওর মায়ের কথা মনে পড়ে যায়। ছোটবেলায় জিনহ্যাং একবার পড়ে গিয়েছিল, তখন জিনহ্যাংয়ের মাও এভাবেই জিজ্ঞাসা করেছিল তোমার কি খুব ব্যথা লেগেছে। জিনহ্যাং মাথা নেড়ে জানায় যে তার আসলেও ব্যথা লেগেছে। ইউ তখন তাকে এক পিস কেক দেয় আর বলে এটা খাও, তাহলে তোমার ভালো লাগবে আর ব্যথা অনুভূত হবে না। জিনহ্যাং তখন আবারও ইমোশনাল হয়ে যায়, কারণ ছোটবেলায় সে তো বাবার ভালোবাসা পায়নি, আর বড় হয়ে ফিরে আসার পর তার মাকে পায়নি। তাই সে তার বাবার কাছ থেকে ভালোবাসা আশা করত। একবার তার এই কেক খেতে ইচ্ছা করেছিল, কিন্তু তার বাবা পুরো কেকের বাটিটা সাউজুর কাছে দিয়ে দিয়েছিল, যেখানে সাউজু কেকটা খেতেই চাচ্ছিল না, তাকে জোর করে খাওয়াচ্ছিল। অথচ জিনহ্যাংয়ের মন চাচ্ছিল, তাও সে সেখান থেকে কেক পায়নি। আর তারপর থেকেই জিনহ্যাং এই কেক খাওয়া ছেড়ে দিয়েছে। এসব মনে করে জিনহ্যাংয়ের মন খারাপ হয়, সাথে বেশ ভালোও লাগে যে তার সাথে এখন ইউ আছে তার যত্ন নেওয়ার মতো। অন্যদিকে আমরা সাউজুর মা কনসোর্ট সানকে দেখতে পাই। তার রুমে ফিফথ প্রিন্স হান আসে। কনসোর্ট সান তখন বলে আজ রাতেই জিনহ্যাংয়ের পয়জন রিমুভ হয়ে যাবে। তুমি কি করলে? তোমার দ্বারা কোনো কাজ হবে না। হান তখন বলে তুমি শান্ত হও, আমি দেখছি কিভাবে কি করা যায়। এখানে জানা যায় জিনহ্যাংয়ের উপর যে হামলা করা হয়েছিল সেটা কনসোর্ট সান এবং হান মিলেই করেছিল। কনসোর্ট সান কিন্তু ছিল হানের বাবার ওয়াইফ, মানে সৎমা আর কি। তবে ওদের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল। বুঝুন কতটা নোংরা। হান কনসোর্ট সানকে শান্ত করার জন্য জোর করে জড়িয়ে ধরে। তখন কনসোর্ট সান হানের গলার মধ্যে কামড় দিয়ে দেয়। তবে হান কনসোর্ট সানের উপর একদমই রাগ করে না, বরং সে বলে তুমি আমাকে ব্যথা দাও বা ভালোবাসা, সবই আমার কাছে ভালোবাসাই মনে হয়। তুমি আমাকে বড় করেছো আর তুমি আমার একমাত্র শক্তি, তাই আমি কখনোই তোমার সাথে বেইমানি করব না। আমি নতুন একটা প্ল্যান করেছি জিনহ্যাংকে শেষ করার, মানে জিনহ্যাং শেষ না হলে তো আর শাওজু রাজা হতে পারবে না। আর কনসোর্ট সানের একমাত্র উদ্দেশ্য ছিল শাওজুকে রাজা বানানো, মানে তার নিজের ছেলেকে আর কি। এখানে হান জানায় সে প্ল্যান করেছে আজ রাতে তো জিনহ্যাংয়ের পয়জন রিমুভ হবে, তাই সে সবচেয়ে বেশি দুর্বল থাকবে। আজ রাতে প্রিন্সেস ইউয়ের ঘরে শাওজুকে পাঠাতে হবে। শাওজু যদি মাঝরাতে প্রিন্সেস ইউয়ের ঘরে প্রবেশ করে তাহলে তো ইউয়ের রেপুটেশন নষ্ট হয়ে যাবে। নিজের সম্মান বাঁচানোর জন্য হলেও তখন প্রিন্স নিং তার মেয়ের সাথে শাওজুর বিয়ে দিতে বাধ্য হবে। তবে তারা এটাও সন্দেহ করছিল যে জিনহ্যাং আজ ইউয়ের ঘরে থাকবে, আর এভাবে করে ইউয়ের ঘরের মধ্যে ঢুকতে চাইলে ওর পয়জন রিমুভালেও বাধা পড়বে। এরপর আমাদের ইউ আর জিনহ্যাংকে দেখানো হয়, যেখানে সত্যি সত্যি জিনহ্যাং ইউয়ের ঘরে উপস্থিত ছিল
আর ইউর পুলের মধ্যে বসে নিজের পয়জন রিমুভের কাজ করছিল, মানে মেডিটেশন টাইপ কিছু করছিল আর কি। আর ইউ জিন হ্যাংকে পাহারা দিচ্ছিল। কিন্তু তখনই সেখানে কিছু সৈন্য আসে এবং ইউর ঘর সার্চ করতে চায়। তারা এমনটা দাবি করছিল যে কোনো একটা আততায়ী প্যালেসে প্রবেশ করেছে, আর তাদের ধারণা সেই আততায়ী ইউয়ের ঘরের মধ্যে আছে। তাই ইউয়ের লাইফ রিস্ক এবং এই ঘর চেক করতে হবে। মেই তো কোনোভাবেই ওই সৈন্যদের ভিতরে যেতে দিবে না। তবে থার্ড প্রিন্স শাওজুও সেখানে চলে এসেছিল, আর সে জোর করছিল ভিতরে যাওয়ার জন্য। ইউ ভিতর থেকে চিৎকার করে বলে যে সে সেফ আছে। থার্ড প্রিন্স যেন ভুলেও তার ঘরে প্রবেশ করার চেষ্টা না করে। তবে থার্ড প্রিন্স তো এটা ইচ্ছা করেই করছিল। মেই বলে আপনি তো শুনতেই পেলেন, এবার এখান থেকে যান। শাহজু তখন বলে হয়তো আততায়ীরা ইউকে বাধ্য করেছে এমন কিছু বলতে। তাকে অবশ্যই ভিতরে গিয়ে চেক করে দেখতে হবে। আর শয়তানি একটা হাসি দিয়ে ইউয়ের দরজার দিকে এগিয়ে যায়। সে কেবলই ইউয়ের দরজা ধাক্কা দিতে যাচ্ছিল, তখনই সেখানে মিস্টার বাই চলে আসে আর খুব জোরে টান দিয়ে শাহজুকে সরিয়ে দেয়। শাহজু তো বেশ ব্যথা পায়। সে রাগে মিস্টার বাইকে বলে কেন তাকে এভাবে সরিয়ে দেওয়া হলো। সে তো ইউয়ের নিরাপত্তার জন্যই এখানে এসেছে। মিস্টার বাই তখন বলে ইউয়ের রুমে কেউই নেই, তাই ইউয়ের নিরাপত্তা নিয়ে তাকে না ভাবলেও চলবে। শাহজু তখন বলে প্রিন্সেস ইউর যদি কিছু হয়ে যায় সে দায় কি আপনি নেবেন? তখনই সেখানে ইউয়ের বাবা চলে আসে আর বলে মিস্টার বাই না নিলেও আমি নিব। আমার প্যালেসে কোনো আততায়ী ঢুকেছে আর আমি জানি না, এমনটা তো হতে পারে না। আর আমার মেয়ের দায়িত্ব আমার, তাই আমাকে এই বিষয়টা বুঝতে দাও। শাওজু তখন বলে আপনি যদি আমাকে ভিতরে না যেতে দেন তাহলে কোনো সমস্যা নেই, তবে রাজার তরফ থেকে আদেশ আছে অবশ্যই প্রিন্সেস ইউয়ের রুম সার্চ করতে হবে। আমি একজন ন্যানিকে সাথে নিয়ে এসেছি, সে গিয়ে প্রিন্সেস ইউয়ের রুম চেক করবে। ভিতর থেকে তো ইউ সব কিছুই শুনতে পাচ্ছিল। আরও বুঝতে পারে যে শাওজু কোনোভাবেই চেক না করে ছাড়বে না। তখন ইউ একটা প্ল্যান করে। ও নিজের কোট খোলে আর পুলের মধ্যে নেমে যায় যেখানে জিনহেং ছিল। জিনহেং তো ততক্ষণ পর্যন্ত চোখ বন্ধ করেছিল, তবে ইউকে নামতে দেখেও যখন চোখ খোলে ও তো ইউকে দেখে পুরো মুগ্ধ হয়ে যায়। ইউ এসে জিনহেংয়ের মুখে হাত বুলিয়ে দেয়, কারণ ইউ টাচ করলে জিনহেং অনেকটা শান্ত হয়ে যাবে। এখানেই সিন কাট হয়। একটু পরে শাওজুর পাঠানো ন্যানি ইউয়ের ঘরে প্রবেশ করে। সাথে ছিল মেই। তবে সে এসে দেখতে পায় ইউ তো গোসল করছে। ইউ তখন ওই ন্যানির উদ্দেশ্যে বলে দেখুন আপনি আমার ঘরের চারপাশ দেখে নিন, হয়তো কোনো আততায়ী লুকিয়ে থাকতেও পারে। তবে আপনাদের কর্মকাণ্ডে আমি খুবই বিরক্ত হচ্ছি। আমার গোসল করার মুডটাই চলে গিয়েছে। আর মেয়েকে বলে বের হয়ে আমার কাপড় পাঠিয়ে দিও, আমি আর গোসল করব না। ন্যানি তো বুঝতে পারে যে ইউ বিরক্ত হয়েছে। তারপরেও শাওজু তো ওকে পাঠিয়েছিল চারপাশে খুঁজে দেখতে ভিতরে জিনহ্যাং আছে কিনা। আর নানি চারপাশে চোখ বুলিয়ে দেখতে পায় সেখানে কেউই নেই। তখন সে ইউয়ের কাছে ক্ষমা চেয়ে বের হয়ে আসে আর শাওজুকে জানায় যে ভিতরে কেউ নেই। সে খুব ভালোভাবে চেক করে দেখেছে। শাওজু তখন রেগে সেখান থেকে বের হয়ে যায়। ইউ যখন ভিতর থেকে বুঝতে পারে যে সবাই চলে গিয়েছে, ও তো হাঁপ ছেড়ে বাঁচে। তারপর ও জিনহেং বলে ডাকতে থাকে, কিন্তু জিনহেং আশেপাশে কোথাও ছিল না। ইউ একটা দিকে তাকিয়ে জিনহেং বলে ডাকছিল। তখনই জিনহেং ওর পেছন দিক থেকে এসে ওর খুব কাছাকাছি চলে আসে। ইউ তো পুরো হার্টবিটই বেড়ে যায়। জিনহেং ইউকে বলে আজ তুমি আমার অনেক বড় উপকার করেছ, বলতে গেলে আমার জীবন বাঁচিয়েছ। এখন তুমি বলো আমি তোমাকে কিভাবে এই উপকারের প্রতিদান দিতে পারি। ইউ তখন বলে তার কোনো প্রতিদান প্রয়োজন নেই, সে এমনি জিনহেংয়ের উপকার করেছে। জিনহেং তখন বলে কেমন হয় যদি আমাকেই আমি দিয়ে দিই। এটা শুনে তো ইউয়ের হার্টবিটই বেড়ে যায়। জিনহেং ইউয়ের অনেকটা কাছাকাছি চলে আসে আর তারপর ইউয়ের বুকে যেখানে জিনহেং ট্যাটু করে দিয়েছিল সেই ট্যাটুর উপর একটা চুমু খায়। ইউ তো বেচারি এখানে হার্ট অ্যাটাক করে মরে যাওয়ার উপক্রম হয়েছিল। সে জিনহেংকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে লম্পট কোথাকার। আর এরপর ওরা পুলের মধ্যে পানি ছোড়াছড়ি করে কিছুক্ষণ। পরবর্তী সিনে দেখা যায় ওরা পুলের বাইরে বসেছিল। তখন জিনহেং ইউকে বিয়ের জন্য প্রপোজ করে। ইউ জিনহেংকে শুধু একটা কথাই জিজ্ঞাসা করে, শুধুমাত্র আমি? জিনহেং তখন ইউকে কথা দেয় সে তার সারা জীবনে শুধুমাত্র ইউকেই ভালোবাসবে, অন্য কোনো মেয়ে কখনো তার জীবনে আসবে না। ইউ বলে জিনহেং যদি তার কথা রাখতে পারে তাহলে ইউ জিনহেংকে বিয়ে করতে রাজি আছে। তবে কখনো যদি ওর জীবনে অন্য কোনো মেয়ে আসে তাহলে ইউ তার সাথে থাকবে না। জিনহেং এক নাগাড়ে অস্থির হয়ে ইউকে বলতে থাকে, আমি আমার সারা জীবনে কাউকে বিশ্বাস করতে পারিনি, আমার ফ্যামিলিকেও বিশ্বাস করতে পারিনি, শুধুমাত্র তোমাকে বিশ্বাস করেছি। আমার জীবনে তুমি ছাড়া কেউ নেই। তো জিনহেংকে থামানোর জন্য ইউ জিনহেংকে কিস করে দেয়। আর এখানেই শুরু হয়ে যায় তাদের রোমান্স। একটু তো রোমান্স হবে, রোমান্টিক নাটক বলে কথা। এরপর পরদিন সকালের দৃশ্য দেখানো হয়।
মোমো ইউয়ের সাথে দেখা করতে এসেছে আর খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞাসা করছিল তাহলে কি তোমরা অলরেডি প্রেম করছো। ইউ তখন বলে আরে না, আমাদের মধ্যে কিচ্ছু হয়নি। তবে মোমো তো একজন রাইটার ছিল আর ও বাংলাদেশি সাংবাদিকদের মতো সব ঘরের খবর বের করে নিয়ে আসতো। ও বলে গত রাতে থার্ড প্রিন্স তোমার ঘরে ঢুকতে যাচ্ছিল। সে কি এমন প্ল্যান করেছিল যে তোমার রেপুটেশন নষ্ট করে তোমাকে বিয়ে করবে। ইউয়েরও তখন এই বিষয়টা মাথায় আসে। ও তখন মোমোকে কানে কানে কিছু একটা শিখিয়ে দেয়। মোমো তখন বলে এটা তো অনেক রিস্কি বিষয় হয়ে যায়। ইউ তখন বলে বড় কিছু পাওয়ার জন্য ছোট ছোট রিস্ক তো নিতেই হবে। আর এরপরেই দেখা যায় মোমো একটা নিউজ ছাপিয়ে দিয়েছে, একদম ব্রেকিং নিউজ। সে থার্ড প্রিন্স শাওজু এবং লিনের প্রেমের খবর জানিয়ে দিয়েছিল, যেটা নিয়ে শহরে তো পুরো হইচই বেঁধে যায়। সবাই তো এই ধরনের গসিপই পছন্দ করে। আর এরপর ইউ চলে যায় কনসোর্ট সানের সাথে দেখা করতে। ও আসলে কনসোর্ট সানকেও ওই বিষয়টা জানাতে চাচ্ছিল। কনসোর্ট সান ইউকে বলে তোমার তো বিয়ের বয়স হয়েছে, তোমার বাবা কি তোমার বিয়ে নিয়ে কিছু ভেবেছে। ইউ তখন কনসোর্ট সানকে জানায় তারা তো ভাবছে, আর ইউ অলরেডি একজনকে পছন্দ করে। কনসোর্ট সান বলে পছন্দ করবে না করবে এটা সম্পূর্ণ তোমার বিষয়। অবশ্যই তুমি তোমার যোগ্য কাউকে দেখেই পছন্দ করবে। তবে সাউজু কিন্তু খারাপ না। ইউ তখন কনসোর্ট সানকে জানিয়ে দেয় যে সারা শহরের মানুষ জেনে গিয়েছে সাউজু এবং লিন প্রেম করে, তাই সে কখনোই অন্য কারো প্রেমিককে তো পছন্দ করতে পারে না। এটা শুনে কনসোর্ট সান ঘাবড়ে যায়। সে ইউকে বলে সে একটু ক্লান্ত, ইউর সাথে পরে কথা বলবে। এরই মধ্যে সেখানে সাউজু চলে আসে। ইউ যাওয়ার সময় সাউজুকে একটা মুখ ঝামটা মেরে চলে যায়। তবে কনসোর্ট সান সাউজুর উপর প্রচণ্ড রেগে যায়। সাউজু কি সত্যি লিনকে বিয়ে করবে নাকি। সাউজুও তখন চুপ করে থাকে। আর ওকে চুপ করে থাকতে দেখে কনসোর্ট সান তো বুঝতে পারে সাউজু লিনকে পছন্দ করে। কনসোর্ট সান তখন বলে তুমি যদি ইউকে বিয়ে করো তাহলে প্রিন্স নিং এর সাপোর্ট পাবে, কিন্তু লিনের কি আছে, ও সামান্য একটা কনকুবাইনের মেয়ে। তোমার রুচি এতটাই নিচে নেমে গিয়েছে, এখনো সময় আছে, ভেবে দেখো তুমি কি করবে। এটা বলে সে রেগে ঘর থেকে বের হয়ে যায়। তবে সাউজু সত্যিই লিনকে খুবই ভালোবাসতো। ও অনেকটা প্রেসারে পড়ে যায় আর প্রচুর ড্রিঙ্ক করতে থাকে। তখন লিন এসে জিজ্ঞাসা করে কি হয়েছে, আবারও তোমার মা কি তোমাকে ইউকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছে। সাউজু তখন অনেকটা ইমোশনাল হয়ে যায় আর প্রায় কান্না করতে করতে বলে আমি সরি, আমি সত্যিই চাই তোমাকে বিয়ে করার জন্য, কিন্তু আমি বুঝতে পারছি না আমি কি করব। মানে নর্মালি প্রেমিক প্রেমিকাদের মধ্যে যেসব কথা হয় আর কি। লিন তখন সাউজুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। তবে ও ইউর উপর প্রচণ্ড রেগে গিয়েছিল। এরপরেই দেখা যায় প্রিন্স নিংকে কোনো একটা যুদ্ধের জন্য যেতে হবে। সে তো পুরো রেডি হয়েছিল, যুদ্ধ নিয়ে তার কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে তার মেয়ে ইউ। প্রিন্স নিং ইউকে একটু পাশে ডেকে বলে সাবধানে থেকো, যদি কেউ তোমাকে বুলি করে তাহলে কিন্তু তুমি কিছু বলো না, অপেক্ষা করো আমার ফিরে আসার, আমি ফিরে এসে তাকে সামলে নেব। তবে এমন যদি হয় যে খুব বিপদে পড়ে গিয়েছো তাহলে ক্রাউন প্রিন্সকে বলো, সে অবশ্যই তোমাকে সাহায্য করবে। আর এই বিষয়টা শুনে জিন হেং একটু মুচকি হাসে। স্বাভাবিকভাবেই প্রিন্স নিং ওকে ভরসা করছে, এটা বুঝতে পেরে ওর ভালো লাগে। যা হোক প্রিন্স নিং ওদের থেকে বিদায় নিয়ে বের হয়ে পড়ে যুদ্ধের উদ্দেশ্যে। পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। ইউ মেইকে নিয়ে যায় মার্কেটে। ওর কিছু জিনিসপত্র কেনাকাটা দরকার ছিল। ও প্রথমে গিয়েছিল কিছু কাপড় কেনার জন্য। তবে সেই দোকানে হুট করে লিন এসে উপস্থিত হয়। ইউ তো মনে মনে ভাবছিল লিনও হয়তো কেনাকাটার জন্যই এসেছে। ও চিন্তা করছিল আমার ভাগ্য কতটা খারাপ ওর সাথে দেখা হয়ে গেল। তবে লিন এখানে সমস্ত খোঁজখবর নিয়েই এসেছিল। আর ও এসে ইউকে বলে দেখো আমার ভাগ্য কত ভালো, আমি তোমাকে বোন বলে ডাকতে পারবো। এটা শুনে ইউ বলে তুমি নিশ্চয়ই মজা করার জন্য এসেছো, আমার কোনো বোন নেই, আর আমি চাই না তুমি আমাকে বোন বলে ডাকো। লিন তখন বলে তুমি যখন থার্ড প্রিন্সকে বিয়ে করবে তখন তো আমি তোমাকে বোন বলেই ডাকতে পারবো। ইউ চিৎকার করে বলে কি সব আজে বাজে কথা বলছো, কিন্তু তখনই লিন ইউয়ের চোখে পাউডার জাতীয় কিছু ছড়িয়ে দেয়। এটা ছিল প্যারালাইজড হওয়ার পাউডার, যে কারণে ইউয়ের বডি প্যারালাইজড হয়ে যায়। আর তখনই কিছু লোক ঢুকে ইউকে সেখান থেকে তুলে নিয়ে যায়। ইউকে নিয়ে যাওয়ার পর লিন কাপড় চোপড় এলোমেলো করে চিৎকার করে বলতে থাকে এখানে কিছু লোক এসে ইউকে তুলে নিয়ে গিয়েছে। বাইরেই মেয়ে দাঁড়িয়েছিল। ও দৌড়ে ভিতরে আসে আর জিজ্ঞাসা করে কি হয়েছে। লিন তখন কান্না করে বলতে থাকে যে সে সাহায্য করার চেষ্টা করেছিল, তবে কিছু লোক ভিতরে এসে ইউকে ধরে নিয়ে গিয়েছে। মেয়ে দৌড়ে বের হয়ে গার্ডদের ভিতরে ডাকে। ইউয়ের বাবা তো ইউয়ের জন্য গার্ড রেখে গিয়েছিল। মেই ওই গার্ডদের বলে দেয় দ্রুত ক্রাউন প্রিন্সকে খবর দাও, সারা শহর খুঁজতে হবে, কিছু লোক আমাদের ম্যাডামকে তুলে নিয়ে গিয়েছে। এরপর একটা গাড়ি দেখানো হয়
যার মধ্যে করে ইউকে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে গেটে গার্ডরা অলরেডি পাহারায় দাঁড়িয়ে গিয়েছিল, মানে এই শহর থেকে বের হওয়ার গেটে। ওই গার্ডরা যখন এই গাড়ি চেক করতে চায়, তখন যে লোকটি গাড়ি চালাচ্ছিল সে বলে এই গাড়িতে তার বউ আছে, আর তার বউয়ের বিরল একটা রোগ রয়েছে যেটা খুবই ছোঁয়াচে। ইউ ভিতরে বসে বসে সবকিছুই শুনছিল, কিন্তু ও কিছুই করতে পারছিল না, কেননা ওকে তো প্যারালাইজ পাউডার দেওয়া হয়েছিল। ও নিজের হাত পা নাড়াতে পারছিল না, কথাও বলতে পারছিল না। এদিকে অসুস্থ স্ত্রীর কথা শুনে ওই সৈন্যরা গাড়িটাকে যেতে দেয়। ঠিক সেই সময় ওইখান থেকে যাচ্ছিল জিনহেং। ও একবার গাড়িটার মধ্যে উকি দেয় এবং সাদা রঙের একটা পোশাক দেখতে পায়। ইউও পুরোপুরি দেখতে পায় যে জিনহেং সেখান থেকে পাস করছে। জিনহেং ইউর ফেস দেখতে পায় না, জাস্ট পোশাক দেখেছিল, আর এই কারণেই ও বুঝতে পারে না যে গাড়ির মধ্যে ইউ রয়েছে। এদিকে ইউ তো কোনো কথা বলতে পারছিল না, তাই সে জিনহেংকে ডাকতেও পারে না। ইউ এর গাড়ি শহর থেকে বের হয়ে যায়। জিনহেং ঘোড়া নিয়ে দ্রুত আসে হুয়ালির কাছে এবং আপডেট জিজ্ঞাসা করে যে ইউকে খুঁজে পাওয়া গিয়েছে কিনা। তবে হুয়ালি জানায় বহু খোঁজাখুঁজি করার পরেও ইউ এর কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে ওদের সমস্ত চরদের লাগিয়ে দেওয়া হয়েছে, অবশ্যই খুব দ্রুত খবর পাওয়া যাবে। এদিকে ইউকে নিয়ে আসা হয়েছিল একটি জঙ্গলের মধ্যে, এবং অবশ্যই লিনের হুকুম ছিল ইউ এর সম্মানহানি করার, যাতে করে ইউ আর সম্মানের সাথে বাঁচতেই না পারে। আর ওই দুই লোক যারা ইউকে ধরে নিয়ে এসেছিল, তারা বলছিল বেশি স্ট্রাগল করার দরকার নাই, তোমাকে প্যারালাইজ পাউডার দেওয়া হয়েছে। আর ইউও সত্যি সত্যি হাত পা নাড়াতে পারছিল না। একজন পাহারায় ছিল আর আরেকজন ইউর সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করছিল। তখন ইউ ওর চুলের কাঁটা সেই লোকের ঘাড়ের মধ্যে ঢুকিয়ে দেয়। অন্যজন তখন এসে ইউকে আঘাত করার চেষ্টা করে, তবে তখনই ওই লোকটার গলায় একটা আঘাত দেখা যায়, আর লোকটা পড়ে গেলে দেখা যায় পেছনেই ছিল জিনহেং। জিনহেং আর হুয়ালি সেখানে চলে এসেছিল। জিনহেংকে দেখে ইউ যেন প্রাণ ফিরে পেয়েছিল। জিনহেং দ্রুত এসে ওর কোটটা ইউকে পরিয়ে দেয়, তবে ইউ তো প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছে। জিনহেং ওকে সান্ত্বনা দিয়ে বলছিল কিচ্ছু হয়নি, তুমি একদমই ঠিক আছো। একজন তো মারা গিয়েছে, তবে আর একজন জীবিত ছিল। ইউ জিনহেংকে বলে আমি কি তোমার তলোয়ারটা ধার করতে পারি। জিনহেং তো বুঝতে পারে যে কি করতে চাচ্ছে। ওই লোকটি বারবার মাফ চাচ্ছিল আর বলছিল আমি জানতাম না আপনি প্রিন্সেস, আমাদেরকে হুকুম দেওয়া হয়েছিল আপনার সম্মান নষ্ট করার। তবে ইউ তো কোনো কথা শুনতেই রাজি ছিল না। ও জিনহেংয়ের তলোয়ারটা হাতে তুলে নেয়, তবে ওর হাত কাঁপছিল, ওই লোকটাকে মারতে পারছিল না। তখন জিনহেং এগিয়ে আসে আর ইউ এর হাত ধরে তলোয়ার দিয়ে ওই লোকটিকে মেরে ফেলে। আর এই বিষয়টির কারণে ইউ তো ভয়ে সেখানে অজ্ঞান হয়ে যায়। জিনহেং তখন ইউকে কোলে তুলে নেয় আর বলে আগামীকাল যখন তুমি ঘুম থেকে জেগে উঠবে, এটাকে একটা দুঃস্বপ্ন মনে করে ভুলে যেও। পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। ইউ বিছানায় বসে বসে তখনও কাঁপছিল। ও নিজের হাতের দিকে তাকিয়ে চিন্তা করছিল যে এই হাত দিয়ে ও একজনকে মেরে ফেলেছে। তখন জিনহেং ঘরে আসে, আর ও তো ইউর অবস্থা দেখে বুঝতেই পারে যে ইউ প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছে। ও ইউয়ের কাছে এসে ইউকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। ইউ তখন বলে তোমার কি মনে হয় গতকাল আমার সাথে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আমি নিজেকে মেরে ফেলতাম? যে আমার সাথে এটা ঘটাতে চেয়েছিল সে হয়তো ভেবেছিল যে আমার সম্মান নষ্ট করে দিলে আমি মারা যাব, কিন্তু আমি এমনটা কখনোই করতাম না। আমার জীবন আমার কাছে সবার আগে, আমার বেঁচে থাকাটাই আমার কাছে ইম্পর্ট্যান্ট। আমি কখনোই আমার সম্মান নষ্ট হওয়ার জন্য মরে যেতাম না, বরং আমি ফিরে আসতাম এবং প্রতিশোধ নিতাম। জিনহেংয়ের ইউয়ের এই মেন্টালিটি খুবই ভালো লাগে, মানে অনেক স্ট্রং মেন্টালিটি আর কি। জিনহেং ইউয়ের সামনে হাঁটু গেড়ে বসে আর বলে তুমি চিন্তা করো না, এখন থেকে আমি তোমার খুব ভালো মতো খেয়াল রাখবো। এটা আমার ব্যর্থতা ছিল, আমি তোমাকে ঠিকভাবে প্রোটেক্ট করতে পারিনি, তবে আর কখনোই এমনটা হবে না। আর তুমি অনেক সাহসী, তুমি এটা ভেবো না তুমি কাউকে মেরে ফেলেছ, বরং এটা ভাবো যে তুমি একজন অপরাধীকে শাস্তি দিয়েছ। তবে সবকিছু বুঝলেও ইউর অনেক কষ্ট হচ্ছিল। ও জিনহেংকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে। জিনহেং তখন বলে তোমার কান্না করা কি শেষ হয়েছে? তবে ইউ বারবার ফুপিয়ে ফুপিয়ে কান্না করে উঠছিল। জিনহেং তখন ইউকে একটা কিস করে দেয়। ইউ কান্না থামিয়ে দেয়। আবারও যখন ইউ কান্না করে ওঠে, জিনহেং আবারও ওকে একটা কিস করে দেয়। মানে যতবার ইউ কান্না করতে থাকবে ততবারই জিনহেং ওকে কিস করতে থাকবে। মানে এই সুযোগের অপেক্ষাতেই তো জিনহেং ছিল। তবে অনেক হয়েছে রোমান্স, এবার কাজে ফিরে আসা যাক। জিনহেং হুয়ালিকে বলে ওই কাপড়ের দোকানে যারা যারা জানতো যে ইউকে কিডন্যাপ করা হয়েছে সবাইকে শহরের বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য, এবং হুয়ালি এমনটাই করে, সবাইকে টাকা পয়সা দিয়ে শহরের বাইরে পাঠিয়ে দেয়। লিনকে প্যারালাইজ পাউডার দিয়ে জেলে এনে বন্দি করে রাখতে বলে।
তার শাস্তি ইউ ঠিক করবে এবং হুয়ালিকে বলে 100টা চাবুকের বাড়ি নিয়ে নিতে, কারণ হুয়ালি ইউকে প্রোটেক্ট করতে পারেনি। হুয়ালিও তখন জিনহেংয়ের কথা মতো কারাগারে চলে যায় আর 100টা চাবুকের বাড়ি নিয়ে নেয়, একদম সত্যি সত্যি। সেখানে মিস্টার বাই আসে আর সে হুয়ালিকে নিয়ে গিয়ে ওষুধ লাগিয়ে দিতে দিতে বলে, তুমি তো সিরিয়াস হয়ে গিয়েছ, হয়তো জিনহেং একটু রেগে বলেই ফেলেছে, কিন্তু তোমার 100টা চাবুকের বাড়ি নেওয়া উচিত হয়নি। হুয়ালি তখন বলে সে তার কাজে ফাঁকি দিয়েছে আর এটা সে ডিজার্ভ করে। মিস্টার বাই তখন বলে, তুমি তো জানোই জিনহেং ইউকে কতটা ভালোবাসে, এরপর থেকে ওর প্রতি আরও বেশি প্রোটেক্টিভ হবে, আর আশা করি তুমি জিনহেংয়ের প্রতি রাগ পুষে রাখবে না। হুয়ালি আর কোনো কথা বলে না। এরপর হুয়ালি যায় জিনহেংয়ের কাছে জানাতে যে সে তার শাস্তি গ্রহণ করেছে। জিনহেং তখন হুয়ালিকে একটা ওষুধ দেয় আর সেম কথা বলে, তুমি তো জানো ইউ আমার কাছে আলাদা, আমি আশা করি ভবিষ্যতে তুমি ওকে প্রোটেক্ট করবে। হুয়ালি মাথা নেড়ে সম্মতি জানায়। জিনহেং তখন হুয়ালিকে ধরে ভিতরে নিয়ে যায়। এরপর দেখা যায় ইউ শুয়ে শুয়ে আচার খাচ্ছিল। জিনহেং ওর কাছে আসে আর জিজ্ঞাসা করে ওর কি একটু ভালো লাগছে কিনা। ইউ তখন জানায় ওর তো ভালো লাগছে। জিনহেং জিজ্ঞাসা করে, এবার তুমি লিনের সাথে কি করতে চাও? ইউ তখন বলে, আমার তো মন চাচ্ছে আমি ওকে মেরে ফেলি, কিন্তু ওকে মেরে ফেললে ওর তো কোনো শাস্তিই হবে না। লিন সবচেয়ে যে জিনিসগুলোকে ভয় পায় সেটার প্রথমটা হচ্ছে ওর আর শাওজুর রিলেশন। লিন আর শাওজুর রিলেশন কিন্তু অনেক রিয়েল ছিল, দুজন একে অপরকে খুবই ভালোবাসতো। দ্বিতীয় হচ্ছে লিনের রেপুটেশন। আর 3 নম্বর হচ্ছে লিনের শিক্ষা দীক্ষা আর কি, মানে ওর অনেকটা অহংকার ছিল যে ও এই রাজ্যে সবচেয়ে ট্যালেন্টেড লেডি হবে, যাতে সবাই ওকে সম্মান করে, এই অহংকারটা আর কি। তো একে একে ইউ লিনের এই সকল জিনিসগুলো কেড়ে নেবে, যাতে করে লিন বেঁচে থাকে কিন্তু মৃত্যু যন্ত্রণা ভোগ করে। আর এই সব কিছু করার জন্য ওকে প্রথমে লিনের সম্মান নষ্ট করতে হবে, যেটা লিন ওর সাথে করতে চেয়েছিল। জিনহেং তখন বলে, তুমি যেমনটা চাচ্ছ তেমনটাই হবে। ইউ তখন জিনহেংকে বলে, তোমার কি মনে হচ্ছে না আমি একটা কুটনি বুড়ির মতো প্ল্যান করছি আর তুমি সেই প্ল্যানে সাড়া দিচ্ছ? তোমার কি আমাকে ভিলেন মনে হচ্ছে না? জিনহেং তখন বলে, একদমই না, বরং আমার ভালো লাগছে তোমাকে স্ট্রং দেখে। যা হোক, লিনকে তো হুয়ালি অলরেডি কিডন্যাপ করে এনে জেলে রেখে দিয়েছিল। ইউ মুমুর মাধ্যমে ব্রেকিং নিউজ করে দেয় যে লিন কারোর সাথে পালিয়ে গিয়েছে। 2 দিন হয়েছে লিনের কোনো খোঁজখবর নেই। শাওজুর সাথে রিলেশন থাকা সত্ত্বেও ও গোপনে অন্য কারোর সাথে রিলেশন করছিল। এরপর আমাদের 2 দিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে লিনকে একটা বস্তায় ভরে রাস্তার মধ্যে ফেলে রাখা হয়েছে। লিন যখন সেই বস্তা থেকে বের হয় দেখতে পায় আশেপাশে সবাই ওকে অদ্ভুতভাবে দেখছে, কেননা লিনের জামা কাপড় পুরো ছেঁড়া ছিল। দেখেই মনে হচ্ছিল যে ওর সাথে উল্টাপাল্টা কিছু হয়েছে। লিন চিৎকার করে বলতে থাকে, তোমরা আমাকে এইভাবে কেন দেখছো? আমার সাথে কিছুই হয়নি। দূর থেকে জিন হেং আর ইউ এই বিষয়গুলো দেখছিল। ইউয়ের বেশ ভালো লাগে লিনের এমন অবস্থা দেখে। ও জিন হেংকে বলে, লিন সবসময় মানুষের অ্যাটেনশন চায়, আর এখন ও পুরো শহরে মানুষের অ্যাটেনশন পাচ্ছে। কোনোভাবে থার্ড প্রিন্সকে খবর দাও, সে যেন এসে লিনকে এখান থেকে নিয়ে যায়। এটা বলতে বলতে ও জিনহেংয়ের সাথে সেখান থেকে চলে যায়। আর এদিকে লিন তো চিৎকার করে সবাইকে বলছিল যে আমি কিছুই করিনি। পরবর্তী সিনে দেখা যায় লিন বসে বসে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করছিল। ও তো অনেকটা কষ্ট পেয়েছিল যে ওর সম্মান পুরো ধুলোয় মিশে গিয়েছে। শাওজু সেখানে আসলে লিন দৌড়ে শাওজুর কাছে যায় আর বলতে থাকে যে ওর সম্মান নষ্ট হয়নি, ওকে কেউ টাচ করেনি, যেমনটা ও ছিল তেমনটাই আছে। তবে শাওজু জিজ্ঞাসা করে, গত 2 দিন তুমি কোথায় ছিলে? আমি অবশ্যই তোমাকে বিশ্বাস করি, কিন্তু আমাকে তো জানতে হবে যে তোমার সাথে কি ঘটেছে। লিন তখন মনে মনে চিন্তা করে যে ও যদি শাওজুকে বলে ও ইউকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল, যে কারণে কেউ একজন ওকে কিডন্যাপ করে জেলে রেখে দিয়েছিল, তাহলে তো ফেঁসে যাবে। ও তখন শাওজুকে বলে গত 2 দিন ও কোথায় ছিল কিভাবে ছিল ওর কিছুই মনে নেই। ও যখন জ্ঞান ফেরে ও নিজেকে রাস্তার মধ্যে খুঁজে পায়। তবে শাওজু এই বিষয়টা বিশ্বাস করে না, আর লিনও এই বিষয়টা বুঝতে পারে যে শাওজু ওকে বিশ্বাস করছে না। তখন ও শাওজুকে বলে, আমি বুঝতে পেরেছি আমাদের সম্পর্কের ভবিষ্যৎ এখন কি হবে। তুমি কি শেষবারের মতো আমার সাথে 1 কাপ ওয়াইন খাবে? শাওজু তখন লিনকে বিশ্বাস করে রাজি হয়ে যায়, কিন্তু লিন শাওজুর ওয়াইনের মধ্যে কিছু একটা মিশিয়ে দেয়, যে কারণে ওয়াইনটা খাওয়ার সাথে সাথে শাওজু লিনের কাঁধের উপরে অজ্ঞান হয়ে যায়। লিন তখন মনে মনে বলতে থাকে, আমি এমনটা করার জন্য দুঃখিত, তবে আমি এমনটা করতে বাধ্য হয়েছি কারণ আমি তোমাকে খুবই ভালোবাসি। এইখান থেকেই সিন কাট হয়। পরদিন সকালে শাওজু ওর মায়ের সামনে বসেছিল, তবে ও অনেকটা আনমনে ছিল। শাওজুর মা শাওজুকে জিজ্ঞাসা করে যে তুমি অনেকক্ষণ ধরে বলছিলে আমাকে কিছু বলতে চাও,
কি বলতে চাও খুলে বলো। সাজু তখন জানায় গত রাতে ও ভুল করে লিনের সাথে থেকে গিয়েছিল, যে কারণে এখন ওকে লিনকে বিয়ে করতে হবে। সাজুর মা তখন বলে লিন গত 2 দিন কোথায় ছিল তার কোনো খোঁজ নেই। শহরে সবাই জানে যে ওর সম্মান নষ্ট হয়েছে। তুমি কিভাবে এই মেয়েকে বিয়ে করতে পারো? সাজু তখন বলে সে যাই হোক, কিন্তু ও তো লিনের সাথে থেকে ফেলেছে, এখন এটা দায়িত্ব ওর নিতে হবে। কিন্তু সাজুর মা ডিরেক্ট জানিয়ে দেয় যা কিছুই হয়ে যাক সাজু লিনকে বিয়ে করতে পারবে না। সাজুকে বিয়ে করলে ইউকেই করতে হবে। সাজু তখন বলে লিনকে ওদের পরিবার থেকে ত্যাগ করা হয়েছে, এখন যদি সাজু লিনের পাশ থেকে সরে আসে তাহলে তো লিনকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। সাজুর মা তখন বলে এমন একটা ক্যারেক্টারের মেয়েকে তুমি তোমার পাশে রাখতে পারো, অন কাইন্ড অফ রক্ষিতা করে আর কি, কিন্তু বিয়ে করতে পারবে না। তুমি লিনকে বিয়ে করতে চাও এই কথা যদি তোমার বাবা জানে তাহলে তুমি ভাবতেও পারছো না কি হবে। আশা করছি তুমি বুঝতে পারবে। এটা বলে সাজুর মা সেখান থেকে চলে যায়। এরপর আমাদের লিনকে দেখানো হয় যে খুব বিষণ্ণ অবস্থায় প্যালেস থেকে বের হচ্ছিল। লিনের মেইডও তার সাথে ছিল। তখন অন্যান্য মেয়েডরা লিনকে দেখে হাসতে থাকে। কিছু মেড লিনকে শুনিয়ে শুনিয়ে বলতে থাকে ও নাকি 2 দিন গায়েব ছিল, তারপর ওকে অর্ধনগ্ন অবস্থায় রাস্তাতে খুঁজে পাওয়া গিয়েছে। ও তো ও সম্মান হারিয়েছে, তারপরেও আশা করে যে থার্ড প্রিন্স ওকে বিয়ে করবে। এত কনফিডেন্স ও কোথা থেকে পায়? এসব বলে ওরা হাসাহাসি করছিল। একজন তো বলছিল আরে এটা হচ্ছে কর্মফল। লিন এসব শুনতে না পেরে দৌড়ে সেখান থেকে বের হয়ে যায়। দূর থেকে জিন হেং আর ইউ এগুলো দেখছিল। ইউর একটু মন খারাপ তো হয়েছে, যেহেতু ও নরম মনের। তবে ও জিন হেংকে বলে মানুষ তার কর্মফল ভোগ করে, ও সেটাই পেয়েছে যেটা ও চয়েস করেছে। পরবর্তী সিনে দেখা যায় ইউয়ের কাছে ইঝৌ থেকে চিঠি আসে। ইউয়ের দাদি অসুস্থ হয়ে পড়েছে। ইউ যেন তাকে দেখার জন্য একবার অন্তত যায়। তার দাদি মনে করছিল সে আর বেশিক্ষণ বাঁচবে না, তাই সে ইউকে শেষবারের মতো দেখতে চায়। ইউ তো অস্থির হয়ে যায় ওর দাদির কাছে যাওয়ার জন্য। তবে এখন তো ওর বাবা শহরে ছিল না, তাই ও চলে যায় জিনহেংয়ের কাছে এবং জিনহেংকে জানায় ওর দাদি অসুস্থ, তাই ও ইঝৌতে যেতে চায়। জিনহেং যেন এটার ব্যবস্থা করে দেয়। জিনহেং তো প্রথমে একদমই রাজি ছিল না ইউকে যেতে দিতে, তবে ইউ জিনহেংকে পটিয়ে নেয় এটা বলে যে এখন আমার বাবা নেই, একমাত্র তুমি আমাকে সাহায্য করতে পারো। তুমি যদি এখন আমাকে যাওয়ার ব্যবস্থা না করে দাও তাহলে আমি কার উপর নির্ভরশীল হব? এটা শুনেই জিনহেং হেসে ফেলে আর তারপর বলে সে সমস্ত প্রিপারেশন নিচ্ছে ইউকে এই চৌতে পাঠানোর জন্য। তবে তারপরেও জিনহেংয়ের তো একটু খারাপ লাগছিল। ইউ তখন জিনহেংকে জড়িয়ে ধরে শান্ত করে। সে জানায় সে খুব দ্রুত ফিরে আসবে। আর পরদিন সকালেই জিনহেং সমস্ত ব্যবস্থা করে ফেলে। ইউ জিনহেংয়ের ব্যবস্থা দেখে বলছিল আমি কি সারা জীবনের জন্য ইচ্ছে হতে চলে যাচ্ছি? তুমি তো পুরো রাজ্যটাই তুলে দিয়েছ। জিনহেং তখন বলে সে এখানে বেশি করে কিছু ওষুধপত্র দিয়ে দিয়েছে, যেগুলো ইউয়ের কাজে লাগবে, কারণ যেহেতু এখন ঠান্ডা পড়ছে, এখানে বেশিরভাগই ঠান্ডার ওষুধ ছিল। জিনহেং ইউয়ের সাথে তার পার্সোনাল সিলটাও দিয়ে দেয়। যদি ইউ কোনো সমস্যায় পড়ে তাহলে ইঝোয়ের ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে এই সিল দেখিয়ে সাহায্য চাওয়ার জন্য। সাথে ও ইউকে একটা ব্রেসলেট উপহার দেয়। এটা ছিল আইরিশ ফ্লোয়ারের, যে ফুলটা ইউয়ের বুকে ট্যাটু করে দিয়েছিল জিনহেং। ইউ তখন হাত বাড়িয়ে দিয়ে বলে আমাকে পরিয়ে দাও। জিনহেং ব্রেসলেটটা পরিয়ে দেয়। ইউ জিনহেংকে বলে শুধু একটা ব্রেসলেটে কিন্তু হবে না, বিয়ের গিফট রেডি করো, আমি খুব দ্রুত ফিরে আসছি। এটা বলেই ও লজ্জা পেয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। ইউ যখন ওর দাদির কাছে পৌঁছায় দেখতে পায় ওর দাদির খুবই ঠান্ডা লেগেছে। আর ওর দাদি হতাশ হয়ে বলছিল আমি তো ভেবেছিলাম আমি তোমাকে দেখতেই পাবো না। ইউ তখন বলে এসব কথা বলো না, তোমার তো শুধু ঠান্ডাই লেগেছে, আমি ইম্পেরিয়াল ডাক্তার সাথে করে নিয়ে এসেছি। আর তাছাড়া তুমি কি আমার বিয়ে দেখে যাবে না? আমার তো ক্রাউন প্রিন্সের সাথে এঙ্গেজমেন্ট হয়েছে। ক্রাউন প্রিন্সের সাথে এঙ্গেজমেন্ট হয়েছে শুনে ইউ দাদি বেশ খুশি হয়। এরপর ডাক্তার ইউ দাদিকে চেক করে আর জানায় সামান্য ঠান্ডাই লেগেছে, ক্রাউন প্রিন্স যেসব ওষুধ পাঠিয়েছে সেগুলো খেলে ঠিক হয়ে যাবে, মানে এক্সট্রা ওষুধেরও প্রয়োজন নেই। ইউ তো একটু নিশ্চিন্ত হয় যে ওর দাদির শরীর ভালো আছে। এরপর ইউ নিজের ঘরে বসে জিনহেংয়ের জন্য একটা চিঠি লেখে। ওর মনে তো খুবই শান্তি ছিল। তখন সেখানকার একজন ইউয়ের জন্য খাবার নিয়ে আসে। ইউ তাকে জিজ্ঞাসা করে বাইরে এত চেঁচামেচির শব্দ কেন? ওই লোক জানায় বাইরে কিছু মানুষের ফিউনারেল হচ্ছে। গত 1 মাস ধরে এখানে প্রচুর পরিমাণে মানুষ ঠান্ডা লেগে মারা যাচ্ছে, বিশেষ করে বয়স্করা। এমন অবস্থা হয়েছে যে কফিনের ব্যবসা একদম রমরমাভাবে চলছে। এটা শুনে ইউর মনে একটু খটকা লাগে। শীত শুরু হতে না হতে শুধুমাত্র ঠান্ডা লেগে এত মানুষ মারা যাবে? এরপর ইউ যখন ওর ঘর থেকে বের হয় ও
ও দেখতে পায় একটা মেয়ের ঘর পরিষ্কার করছে, তবে সে প্রচণ্ড কাশছিল। ইউ তার কাছে গিয়ে বলে, তুমি তো অসুস্থ, তারপরেও কেন কাজ করছো? ওই মেয়ের জানায় তার মতো এখানকার সব মেয়েরই অসুস্থ। সে অন্যদের থেকে কিছুটা সুস্থ আছে, তাই সে এসেছে কাজ করার জন্য। অন্যরা তো আরও বেশি অসুস্থ। ইউ তখন জানায়, তোমরা কোথায় থাকো, আমাকে সেখানে একটু নিয়ে চলো। আর সেখানে গিয়েও দেখতে পায় যত মেয়েট ছিল, ছেলে হোক বা মেয়ে, সবাই অসুস্থ। এমন অবস্থা, সবাই তো কাশতে কাশতে পড়ে যাচ্ছে। ইউ জিজ্ঞাসা করে ওদেরকে কোনো ডাক্তার ওষুধ দিয়েছে কিনা। মেয়েট জানায় ওষুধ দিয়েছে, তবে তাতে কোনো কাজ হয়নি। ইউয়ের কিছু একটা সন্দেহ হয়। ও দ্রুত সেখান থেকে চলে যায়। এরপর ও হুয়ালিকে বলে মেয়েটরা যে প্যালেসে থাকে ওই প্যালেসটা পুরো সিল করে দিতে। হুয়ালিও যেন সেখানে না যায়, আর সেখান থেকে কেউ বের হবে না। আগে ইউ ডাক্তারকে পাঠিয়ে সমস্ত পরীক্ষা করবে। ইউয়ের মনে হচ্ছিল এটা হয়তো ভয়ঙ্কর কোনো সোয়াচের রোগ। একটু পর ইউয়ের চাচা চাচি আর ডাক্তার সেখানে আসে। ইউ তখন ডাক্তারকে নিজের সন্দেহের কথা বলে। ও বলছিল ওর মনে হয় যে এখানে যারা অসুস্থ সবার মনে হয় প্লেগ নামে একটা রোগ হয়েছে। প্লেগ রোগের প্রাথমিক লক্ষণগুলো সবার মধ্যে দেখা দিচ্ছিল। ডাক্তার তখন জানায় এটা কনফার্ম হওয়ার জন্য তাকে আগে চেক করতে হবে। ইউ জানায় সে সবাইকে গৃহবন্দী রাখার নির্দেশ দিয়েছে, এমনকি ইউ নিজেও 3 দিন ঘর থেকে বের হবে না। ও যেহেতু মেয়েদের প্যালেসে গিয়েছিল, ও নিজেও সংক্রমিত হয়ে যেতে পারে। ইউয়ের চাচা চাচি ইউর এমন কথা শুনে তো হতাশ হয়ে যায়। সে বলছিল, তুমি যদি এমন কথা বলো তাহলে তোমার বাবাকে আমরা কি উত্তর দিব? ইউ তখন বলে, চিন্তা করো না, আগে ডাক্তার চেক করুক, পরেরটা পরে দেখা যাবে। তবে তার সন্দেহ যদি সত্যি হয়, মানে এটা আসলেও প্লেগ হয়, তাহলে তো মহামারী দেখা দিবে। আর দেখা যায় ইউয়ের সন্দেহই সত্যি হয়। আসলেও এই রোগটা ছিল প্লেগ, যার প্রথম লক্ষণ হচ্ছে ঠান্ডা এবং কাশি, এরপর প্রচণ্ড জ্বর। ইউ ভয় পেয়ে ডাক্তারকে জিজ্ঞাসা করে তার দাদিরও প্লেগ হয়েছে কিনা। ডাক্তার তখন জানায় তার দাদির সাধারণ ঠান্ডা লেগেছে, ওইটা প্লেগ না। তবে যেসব মেয়েরা অসুস্থ তাদের প্লেগ হয়েছে। ইউ তখন ডাক্তারকে গ্রেটিং করে বলে, আপনি আপনার সর্বোচ্চ দিয়ে চিকিৎসা করার চেষ্টা করুন, এটা মহামারী আকার যাতে ধারণ না করে। ডাক্তার তখন ইউকে শান্ত করে বলে, আপনি চিন্তা করবেন না, আমি অবশ্যই আমার সর্বোচ্চ দিয়েই সাহায্য করব। ইউ যখন রাস্তায় বের হয়, দেখতে পায় সমস্ত মানুষ অসুস্থ। সবাই প্রচণ্ড কাশির সাথে নিজের কাজ চালিয়ে যাচ্ছে, কারণ তারা তো জানে না তারা কি ভয়ঙ্কর রোগে ভুগছে। আর এসব দেখে ইউয়ের অনেকটা হতাশ লাগে। এরপর আমরা জিন হেংকে দেখতে পাই, যার কাছে ইউয়ের চিঠি পৌঁছেছিল, আর সে ওটা নিয়ে বেশ খুশি ছিল। তখনই একজন এসে জিন হেংকে খবর দেয় ইঝোতে প্লেগ ছড়িয়ে পড়েছে। রাজা আদেশ দিয়েছে ইঝো শহরটা লকডাউন করে দেওয়ার জন্য, এবং সমস্ত মন্ত্রীদের ডেকেছে মিটিংয়ের জন্য। এটা শুনেই তো জিন হেং তড়িঘড়ি দৌড়ে বের হয়ে যায়, আর সেখানেই পড়ে থাকে ইউয়ের পাঠানো এদিকে ইউ চলে এসেছিল ইঝোয়ের ম্যাজিস্ট্রেটের কাছে, আরও এসে প্লেগের ব্যাপারটা বলে। ইঝোয়ের ম্যাজিস্ট্রেট তখন ইউকে বলে যে আমি আপনার চিন্তা ভাবনাকে অবশ্যই সম্মান করি, তবে আমি অলরেডি শহরে খবর পাঠিয়ে দিয়েছি। এখন যদি রাজার তরফ থেকে কোনো নির্দেশ না আসে তাহলে আমি কিছু করতে পারবো না। ইউ তখন বলে, আপনাকে আপাতত কিছু করতেও হবে না, শুধুমাত্র সাধারণ মানুষদের থেকে এই প্লেগের খবরটা চেপে রাখুন, কারণ সাধারণ মানুষ এই প্লেগের বিষয়টা জানতে পারলে অনেক বেশি প্যানিকড হয়ে যাবে, আর তারা চিন্তা করবে এই শহর থেকে পালানোর। সেক্ষেত্রে রোগ আরও দ্রুত ছড়িয়ে পড়বে, আর যারা পালিয়ে যাবে তারা তো ঠিকমতো চিকিৎসাও পাবে না। তবে ম্যাজিস্ট্রেট বলছিল যে সে নিজেই কিছু করতে পারবে না, আগে রাজার আদেশ আসুক, তারপরে প্রিন্সেসের কথা সে শুনতে পারবে না। ইউ তখন ক্রাউন প্রিন্সেস সিল দেখিয়ে বলে, এখনও কি শুনতে পারবেন না? ম্যাজিস্ট্রেট তখন মনে মনে চিন্তা করে, ক্রাউন প্রিন্স তাকে এত ভালোবাসে, নিজের পার্সোনাল সিল তাকে দিয়ে দিয়েছে, সে তো এবার ইউর কথা মেনে নিতে চাচ্ছিল। তখনই একজন গার্ড এসে ম্যাজিস্ট্রেটের কানে কানে কিছু একটা বলে। তখন ম্যাজিস্ট্রেট ইউকে বলে, অনেক দেরি হয়ে গিয়েছে, শহর থেকে অলরেডি কিছু গার্ডকে পাঠানো হয়েছে, যারা ইজোয়ের গেটের বাইরে অবস্থান করছে, এবং কোনো মানুষ এখন গেটের বাইরে যেতে পারবে না। ইউ অবাক হয়ে চিন্তা করে এগুলো বাইরে কিভাবে গেল। তখন আমাদের কনসোর্ট সামকে দেখানো হয়, সে একজনকে টাকা দিয়ে এই খবরটা পাস করিয়েছিল। আর ইউও বুঝতে পারে এর পিছনে অবশ্যই অন্য কেউ আছে, কারণ শহর থেকে গার্ড আসতে হলেও অন্তত 10 দিন সময় লাগবে। নিশ্চয়ই এই সব কিছু আগে থেকে প্ল্যান করা হয়েছে, এবং কেউ একজন এই খবরটা ইচ্ছা করে ছড়িয়ে দিয়েছে, যাতে করে শহরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তখনই আরেকজন সৈন্য এসে খবর দেয় গেটের বাইরের লোকদের আর সামলানো যাচ্ছে না। ইউ তখন ম্যাজিস্ট্রেটকে নিয়ে দ্রুত সেদিকে যায়। দেখা যায় ইজোয়ের গেটের বাইরে মানুষরা আন্দোলন করছিল এখান থেকে বের হওয়ার জন্য। তারা এই শহরের মধ্যে বন্দি থেকে মরতে চায় না।
অন্যদিকে আমাদের রাজসভার দৃশ্য দেখানো হয়, যেখানে রাজা খুবই চিন্তিত হয়ে পড়েছিল প্লেগ নিয়ে। কারণ ইজো অনেক বড় একটা শহর ছিল, ওই শহরটাকে তো সে পরিত্যাগও করতে পারবে না। তবে মন্ত্রীরা বলছিল শহরটাকে পুরোপুরি সিল করে দিতে এবং শহরের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করতে, মানে শহরটাকে ত্যাগ করে দিতে। তখনই সেখানে প্রিন্স নিং চলে আসে আর বলে, আমার জন্মভূমিকে কে ত্যাগ করতে চাইছে? ইজো তো ছিল প্রিন্স নিং এর বাড়ি। রাজা তখন বলে, এমন কিছুই না, সবাই যে যার মতামত দিচ্ছিল। তবে তুমি কখন ফিরে আসলে? প্রিন্স নিং তখন জানায় সে তো যুদ্ধই করছিল, তবে যুদ্ধ প্রায় শেষের দিকে। বিদ্রোহী সৈন্যদের মধ্যে অল্প কিছুই বেঁচে রয়েছে, যাদের সামলানোর জন্য প্রিন্স নিং অলরেডি তার গার্ডদের রেখে এসেছে। সে জানতে পেরেছিল ইজোতে প্লেগ ছড়িয়ে পড়েছে, তাই সে ডিরেক্ট শহরে ফিরে এসেছে। রাজা তখন খুশি হয়ে বলে, আমি জানতাম তুমি সফল হয়ে ফিরে আসবে, তবে তুমি এখন ক্লান্ত, তুমি রেস্ট নাও। প্রিন্স নিং তখন বলে, কোনো সমস্যা নেই, আমি আমার সাথে 50,000 সৈন্য নিয়ে ফিরে এসেছি, আর আমি তাদেরকে নিয়ে আমার জন্মভূমি ইজোউকে রক্ষা করব। রাজা এটা শুনে একটু ভয় পেয়ে যায়। আসলে রাজা প্রিন্স নিংকে ভয় পেত। প্রিন্স নিং যদি একবার রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দেয়, তাহলে রাজার নিজেরও ক্ষমতা নেই প্রিন্স নিংকে আটকানোর। এত শক্তিশালী একজন জেনারেল সে। রাজা তখন বলে, তুমি মাত্রই যুদ্ধ করে ফিরে এসেছ, তোমার এখন যাওয়ার প্রয়োজন নেই। তবে এমন বিশ্বস্ত কাউকে পেলে ভালো হতো, যে তোমার সৈন্যদলকে নেতৃত্ব দিয়ে ইজোতে নিয়ে যাবে। তখনই সেখানে জিনহেং আসে আর বলে সে এই দায়িত্ব গ্রহণ করবে। সে নিজে যাবে ইজোতে, কারণ সে এই রাজ্যের ক্রাউন প্রিন্স। ইজোতে তারই প্রজারা রয়েছে, তাদের নিরাপত্তার দায়িত্ব তার। তার উপর ইজোতে তার ভালোবাসার মানুষ আটকে রয়েছে, আর এই দুই দায়িত্ব পালন করার জন্য সে নিজেই যাবে ইজোতে। রাজা তখন মনে মনে চিন্তা করে, ভালোই হলো, এভাবে করে ক্রাউন প্রিন্সের অ্যাবিলিটিও চেক করা যাবে। এরপর বাইরে এসে প্রিন্স নিং ও ক্রাউন প্রিন্সকে ধন্যবাদ জানায় এবং রিকোয়েস্ট করে যেন ইউকে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসে। জিনহেং তখন বলে তার জীবন থাকতে সে ইউকে কিছু হতে দিবে না। এইদিকে ইউ, হুয়ালি আর ম্যাজিস্ট্রেট তিনজন যখন গেটের কাছে আসে, দেখতে পায় মানুষ তো প্রচন্ড চিল্লাচিল্লি করছে। ম্যাজিস্ট্রেট এগিয়ে গিয়ে সবাইকে বোঝানোর চেষ্টা করে শান্ত হওয়ার জন্য, তবে সবাই বলছিল রাজা তাদেরকে ত্যাগ করেছে, যে কারণে সৈন্যরা তাদেরকে বলছে যে কেউ যদি বের হতে চায় তাহলে তাদেরকে মেরে ফেলবে। তারা মরতে চায় না, তারা জীবন নিয়ে এই শহর থেকে বের হতে চায়। মিনিস্টার তো কোনোভাবেই তাদের বুঝিয়ে পারছিল না। সেখানে একটা লোক বেশি কথা বলছিল, মানে সবার লিডার টাইপ ছিল আর কি। তাকে দেখে ইউয়ের একটু খটকা লাগে, কারণ ইউয়ের মনে হচ্ছিল এই লোকটিকে সে চেনে, আর তাকে দেখে ইজোয়ের সদস্য বলেও মনে হচ্ছিল না। ইউয়ের মনে পড়ে যায় এই লোককে সে শাওজুর প্যালেসে দেখেছে, তার মানে এই প্লেগের নিউজ ছড়ানোর পেছনে শাওজুর হাত রয়েছে। এর আগেই তো আমরা দেখেছিলাম যে কনসোর্ট সানি এই নিউজটা ছড়িয়েছিল। ইউ তখন হুয়ালিকে নির্দেশ দেয় ওই লোকটিকে ধরে আনার জন্য, আর হুয়ালি ডিরেক্ট গিয়ে ওই লোককে টেনে সামনে নিয়ে আসে। এটা দেখে জনগণ আরো বেশি প্যানিকড হয়ে যায়। ইউ ওই লোকটিকে বলে, তোমাকে আমি শাওজুর প্যালেসে দেখেছি, কিন্তু লোকটি অস্বীকার করে। ইউ আর কোনো কথা না বাড়িয়ে হুয়ালির তলোয়ার দিয়ে ওই লোকটির গলা কেটে ফেলে। এটা দেখে তো সবাই হতভম্ব হয়ে যায়। ইউ তলোয়ারটা ফেরত দিয়ে সামনের দিকে এগিয়ে যায়, আর তারপর বলে, তোমরাই তো বলছিলে যে তোমরা এই গেট থেকে বের হবে, আমি শুধু তোমাদেরকে একটা নমুনা দেখিয়ে দিলাম এই গেট থেকে বের হতে চাইলে কি হতে পারে। আর তোমাদের কি মনে হয় তোমরা এই শহর থেকে বের হলে বাঁচতে পারবে? এই শহর থেকে বের হলে তোমাদের চিকিৎসা কে করবে? শহরের ডাক্তাররা অলরেডি ওষুধ নিয়ে গবেষণা শুরু করে দিয়েছে। ওরা তখন বলছিল ওরা এখন কি করবে, সবাই তো প্রচণ্ড ভয় পেয়ে আছে। ইউ তখন বলে, ভয় পেও না, রাজা কখনোই এই শহর পরিত্যাগ করবে না। যতক্ষণ পর্যন্ত আমার বাবা আর আমার ফিয়ন্সে আছে, ততক্ষণ পর্যন্ত এই শহর কেউই ত্যাগ করতে পারবে না। তখন ভিড়ের মধ্যে থেকে সবাই বলতে থাকে যে আপনি কে? ইউ নিজের মুখের মাস্ক খুলে ফেলে আর বলে সে প্রিন্স নিংয়ের মেয়ে প্রিন্সেস ইউশি এবং ভবিষ্যৎ ক্রাউন প্রিন্সেস, তাই তার উপর সবাই ভরসা করতে পারে। এরপরেই দেখা যায় স্বাস্থ্যকেন্দ্রের মতো তৈরি করা হয়েছিল, যেখানে সব অসুস্থ রোগীদের রাখা হয়েছে, আর সবাই মিলে একসাথে প্রচুর পরিশ্রম করছিল ওই সকল অসুস্থ রোগীদের সুস্থ করে তোলার জন্য। শহরের সমস্ত ডাক্তাররা একত্রিত হয়েছিল, সাথে ইউ, হুয়ালি এবং মেয়ে সবাই মিলে কাজ করছে। একদিন পরের দৃশ্য দেখানো হয়, ইউ একটা চকলেট হাতে ভিতরে আসে আর একটা বাচ্চা মেয়ের খোঁজ করতে থাকে। ডাক্তার তখন খুব দুঃখের সাথে জানায় গতকাল ওই মেয়েটি অসুস্থ হয়ে পড়েছিল আর সে মারা গিয়েছে। এটা শুনে ইউয়ের প্রচণ্ড মন খারাপ হয়। ওই মেয়েটির সাথে কাটানো কিছু সময় মনে করতে থাকে, যেখানে ইউ মেয়েটিকে কথা দিয়েছিল পরদিন আমি আসলে তোমার জন্য একটা চকলেট নিয়ে আসবো। কিন্তু সময়ের কাছে হেরে গিয়ে ওই মেয়েটি ইউয়ের দেওয়া চকলেটটা খেতে পারল না। তখন ইউ
ইউ মনে মনে চিন্তা করতে থাকে, এই প্লেগ যদি কোনো মানুষের কারণে হয়ে থাকে তাহলে আমি অবশ্যই এটার প্রতিশোধ নিব। আর এরপরে ইউ হুয়ালির সাথে কথা বলে, জিজ্ঞাসা করতে বলে যে শুরুর দিকে মানে একদম শুরুতে যাদের প্লেগ হয়েছিল তাদের প্লেগটা হয়েছিল কোথা থেকে, মানে এই রোগের উৎপত্তি কোথা থেকে হলো। হুয়ালি যেন ঘরে ঘরে গিয়ে খোঁজ করে। হুয়ালি তখন প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে খোঁজ করতে থাকে। তখন ওরা একটা পানির কুয়োর খোঁজ পায়। সবাই ওই কুয়ো থেকে পানি খায় এবং এক বৃদ্ধ মহিলা অভিযোগ করছিল যে কয়েক মাস আগে কিছু পুরনো কাপড় এই পানির মধ্যে কেউ ফেলে গিয়েছিল। হয়তো সেগুলো কোনো প্লেগ রোগীর কাপড় ছিল, আর ওই কাপড় থেকেই জীবাণু পানির মধ্যে মিশে গিয়েছে। আর এই পানি খাওয়ার ফলে লোকজনের মধ্যে প্লেগ ছড়িয়ে পড়েছে। ইউ আর হুয়ালি ওই কুয়োর সামনে গিয়ে বিষয়টা পর্যবেক্ষণ করছিল। তখন আমরা দেখতে পাই পেছন থেকে কেউ একজন এই বিষয়টা খেয়াল করছে। আর কনসোর্ট সানের কাছে খবর চলে যায় যে ইউ ওই কুয়োর ব্যাপারে খোঁজ পেয়ে গিয়েছে। কনসোর্ট সান তখন ওই লোককে জিজ্ঞাসা করে ইউকে কি মেরে ফেলা হয়েছে নাকি ওকে বোবা বানিয়ে দেওয়া হয়েছে। ওই লোকটি ভয়ে ভয়ে বলে প্রিন্সেস ইউ প্রিন্স নিং এর মেয়ে, তার উপর সে ক্রাউন প্রিন্সের ভালোবাসা। এরপর তার সাথে আবার অনেক স্কিল্ড একজন গার্ড থাকে, মানে হুয়ালি, তাই ইউকে মারা অতটা সহজ হবে না। কনসোর্ট সান এটা শুনে প্রচণ্ড রেগে যায়। আর ওই লোকটিকে বলে আমি জানি না তুমি কিভাবে কি করবে, যত দ্রুত সম্ভব ইউর মুখ বন্ধ করো। ওই লোকটি তখন সেখান থেকে চলে যায়। তবে দরজার বাইরে থেকে শাওহানি সব কিছু শুনছিল, মানে কনসোর্ট সানের প্রেমিক যে আর কি। রাতের বেলা হুয়ালি এসে ইউকে জানায় আশেপাশে সমস্ত ওষুধের দোকানদাররা ওষুধের দাম কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আর এভাবে করলে ওরা পর্যাপ্ত ওষুধ কালেক্ট করতে পারবে না। এমনকি ইজো শহরের আশেপাশের ওষুধের দোকানদাররাও কয়েক গুণ বেশি দাম চাচ্ছিল। ইউ এই বিষয়টা নিয়ে চিন্তাই করছিল, তখনই পাশে দাঁড়িয়ে থাকা একজন ছুরি নিয়ে ইউর উপর আক্রমণ করতে আসে। তবে হুয়ালি ইউর সামনে দাঁড়িয়ে যায়, আর সেই ছুরি লেগে যায় হুয়ালির। হুয়ালির সাথে সাথেই তো ওই গার্ডকে মেরে ফেলে। তবে ও যেহেতু আহত হয়েছিল, ইউ দ্রুত ডাক্তারকে ডেকে হুয়ালি চিকিৎসার জন্য ভিতরে পাঠিয়ে দেয়। একটু পরে ডাক্তার এসে জানায় যে ওয়ালির সামান্যই আঘাত লেগেছে, মানে গুরুতর কোনো ক্ষতি হয়নি। ডাক্তার ওয়াশ করে ওষুধ দিয়ে দিয়েছে, ওয়ালি দ্রুতই সুস্থ হয়ে যাবে। ওয়ালি ভিতরে বসে বসে ওর ক্ষততে ওষুধ লাগাচ্ছিল। তখন ইউ সেখানে আসে আর ওয়ালিকে গ্রিটিং করে। ওয়ালি তো লজ্জায় পড়ে যায় আর বলে আমি এটার যোগ্য না, আপনি কেন আমাকে গ্রিটিং করছেন। ইউ তখন বলে আজ তুমি আমার জীবন বাঁচিয়েছ, এই সামান্য গ্রিটিং এটার কাছে কিছুই না। ওয়ালি ইউকে বলে আপনাকে প্রোটেক্ট করার জন্যই ক্রাউন প্রিন্স আমাকে পাঠিয়েছে, আমার জীবন দিয়ে হলেও আমি আপনাকে প্রোটেক্ট করতাম। একবার আমি আপনাকে প্রোটেক্ট করতে ব্যর্থ হয়েছিলাম। আর ওই যে ইউ যখন কিডন্যাপ হয়েছিল ওই সময়ের বিষয়টা ইউকে খুলে বলে। ক্রাউন প্রিন্স ওকে দায়িত্ব দিয়েছিল গোপনে ইউকে প্রোটেক্ট করার জন্য, কিন্তু হুয়ালি তাতে ব্যর্থ হয়েছিল। তাই এবার যদি হুয়ালির জীবনও যেত তাতেও ওর কোনো আফসোস থাকতো না। তার উপর ইউর যদি কিছু হয়ে যায় তাহলে হয়তো ওর মাস্টার মানে জিন হেং বেঁচেই থাকবে না। তাই ওর মাস্টারের জন্য হলেও ইউকে সুরক্ষিত থাকতে হবে। এটা বলেই হুয়ালি আবার ইউর কাছে ক্ষমা চায় এত বেশি কথা বলার জন্য। তবে ইউ এই সব কিছু শুনে অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল। তারপরেও সে হুয়ালিকে ধন্যবাদ দেয় ওর মাস্টারের প্রতি এতটা লয়াল থাকার জন্য। তখনই সেখানে মেয়ে আসে আর বলে ক্রাউন প্রিন্স চলে এসেছে, মানে সে শহরের বাইরেই আছে, এখনো পর্যন্ত শহরে প্রবেশ করেনি। এরই মধ্যে আবার ডাক্তার আসে আর জানায় স্বাস্থ্যকেন্দ্রে কিছু লোক ঢুকে পড়েছে, আততায়ী আর কি, যারা রোগীদের মারার চেষ্টা করছিল। ইউ আর হুয়ালি তখন দ্রুত সেদিকে যায়। এদিকে ক্রাউন প্রিন্স তো ঘোড়া নিয়ে ইঝোবের দিকে এগিয়ে আসছে। ইউ আর হুয়ালি স্বাস্থ্যকেন্দ্রের একটা কোনায় লুকিয়েছিল, সমস্ত রোগী এবং ডাক্তাররাও লুকিয়ে পড়েছিল। হুয়ালি ইউকে বলে আততায়ীরা যখন গেট ভেঙে ভিতরে আসবে আপনি সুযোগ বুঝে দৌড়ে পালিয়ে যাবেন, আমি ওদেরকে আটকে রাখবো। ইউ তো এটা করতে কোনোভাবেই রাজি হচ্ছিল না। হুয়ালি তখন বলে আপনার জীবন সবার আগে, আপনি কোনোভাবে এখান থেকে যাবেন এবং নিরাপদ দূরত্বে অবস্থান করবেন। হুয়ালি ইউকে নিয়ে দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে। এরই মধ্যে কয়েকজন আততায়ী দরজা ভেঙে প্রবেশ করে। হুয়ালি ইউকে বলে দ্রুত পালিয়ে যেতে, ও এদেরকে দেখছে। ইউ আর কি করবে, ও দ্রুত পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। আর হুয়ালি ওইসব আততায়ীদের সাথে মারামারি শুরু করে। এদিকে ইউ প্রাণপণে ছুটছিল আর বলছিল ওকে যে কোনোভাবে কারো সাহায্য নিয়ে ফিরতে হবে। ও যদি কারো সাহায্য নিয়ে ফিরতে না পারে তাহলে হুয়ালির জীবন এখানেই শেষ হয়ে যাবে। সেখানকার সমস্ত রোগী এবং হুয়ালি তার জন্য অপেক্ষা করছে। তবে সৌভাগ্যবশত ক্রাউন প্রিন্স শহরের মধ্যে চলে এসেছিল। আর ইউ ছুটতে ছুটতে জিনহ্যাংয়ের দেখা পেয়ে যায়। জিনহ্যাং তো ইউকে এভাবে পাগলের মতো ছুটতে দেখে জিজ্ঞাসা করে কি হয়েছে। ইউ কান্না করতে করতে সবকিছু খুলে বলে। জিনহ্যাং তখন ওর গার্ডদের বলে ইউকে প্রোটেক্ট করার জন্য, আর ও একাই চলে যায় স্বাস্থ্যকেন্দ্রের দিকে।
ইউ সেখানেই হতাশ হয়ে বসে পড়ে আর চিন্তা করতে থাকে, হুয়ালি একটু অপেক্ষা করো, তোমাকে অবশ্যই অক্ষত থাকতে হবে। ইউর খুব চিন্তা হচ্ছিল যে হুয়ালি ওর জন্য মারা না যায়। এরপর এই সমস্ত গার্ডদের নিয়ে ইউ স্বাস্থ্যকেন্দ্রের দিকে রওনা দেয়। এদিকে হুয়ালি একদমই ঠিকঠাক ছিল আর সে জিনহেংকে এখানকার সমস্ত ব্যাপার বলছিল, গতদিন যে ইউর উপর হামলা হয়েছে এই বিষয়টা। এরই মধ্যে ইউ সেখানে চলে আসে আর জিনহেং বলে ডাক দেয়। জিনহেং তখন ইউর দিকে এগিয়ে আসলে ইউ প্রথম প্রশ্ন করে যে হুয়ালি ঠিক আছে। জিনহেং বলে হুয়ালি একদমই ঠিক আছে, ও সামান্যই আঘাত লেগেছে। এটা শুনে ইউ একটু শান্ত হয়। জিনহেং ইউকে কোলে করে সেখান থেকে নিয়ে আসে, কারণ ও এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে ওর হাঁটারও শক্তি ছিল না। পরবর্তী সিনে দেখা যায় মেয়ে ইউকে বলছিল, আপনার আজকাল অনেক বেশি বিপদ হচ্ছে, আমার মনে হয় আপনার একটু মন্দিরে যাওয়া উচিত। ইউ তখন বলে, হ্যাঁ আমার একটু মন্দিরে যাওয়া উচিত, সাথে আমি হুয়ালিকেও নিয়ে যাব, ও আমার জন্য কয়েকবার আঘাত পেয়েছে। মেই বলে, ভাগ্যিস ক্রাউন প্রিন্স সঠিক সময়ে এসেছিল, না হলে তো অনেক বড় বিপদ হয়ে যেত। ইউ তখন মুচকি হেসে বলে, একদম, সে সঠিক সময়ে এসেছে এবং অনেক হ্যান্ডসাম ভাবে। এরই মধ্যে জিনহেং সেখানে আসে আর বলে, কে এত হ্যান্ডসাম। মেয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। ইউ জিনহেংকে জিজ্ঞাসা করে হুয়ালি কেমন আছে। জিনহেং তখন বলে, তোমার সাথে আমার কতদিন পর দেখা হলো, তোমার কি আমাকে অন্য কিছু বলার নেই? বারবার তুমি অন্য একটা ছেলের কথা জিজ্ঞাসা করছো। ও ভালো আছে। ইউ তখন মনে মনে চিন্তা করে জিনহেং কেন এত জেলাস ফিল করে সবকিছুতে। আসলেও জিনহেং অনেক জেলাস ফিল করছিল। ইউ আঙুলের ইশারা দিয়ে জিনহেংকে নিজের কাছে ডাকে। জিনহেং তখন ইউর দিকে এগিয়ে গেলে ইউ জিনহেংকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে অনেক মিস করেছি। জিনহেং তখন বলে, আমিও তোমাকে অনেক মিস করেছি। জিনহেং ইউকে জানায় হয়তো এই প্লেগের পিছনে সাহায্যর হাত রয়েছে, তার এমনটা মনে হচ্ছে, তবে এখনও অনেক ইনভেস্টিগেশন বাকি রয়েছে। ইউ মনে মনে চিন্তা করে, হয়তো সাহায্য প্ল্যান করেছিল যে নিং ফ্যামিলিতে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দিবে, এতে করে প্রিন্স নিং যুদ্ধে মনোযোগ দিতে পারবে না। আর যদি প্রিন্স নিং মনোযোগ দিয়ে যুদ্ধ করতে না পারে আর যুদ্ধে হেরে যায়, তাহলে তো তার র্যাঙ্ক আর আগের মতো থাকবে না, মানে নিং ফ্যামিলির সম্মান কমে যাবে। আর একবার যদি নিং ফ্যামিলির সম্মান বা র্যাঙ্ক কমে যায়, তাহলে তো ইউ আর ক্রাউন প্রিন্সের বিয়ের মধ্যে বাধা পড়বে। মানে এক ঢিলে দুই পাখি, প্রিন্স নিংকে সরানোর একটা প্ল্যান, সাথে ইউ আর ক্রাউন প্রিন্সের বিয়ে ভাঙার প্ল্যান। আর এসব ভাবতে ভাবতে ইউ বলে, ভালোবাসা খুবই রিস্কি একটা বিষয়। জিনহেং বলে, তোমার কি আফসোস হচ্ছে? ইউ আবারও জিনহেংয়ের গলা ধরে বলে, একদমই না। তুমি কি আমার জন্য বিয়ের গিফট রেডি করেছ? আমি কিন্তু শহরে ফিরে গিয়ে তোমাকে বিয়ে করব। আর আমাকে এত সস্তায় বিয়ে করা যাবে না, অনেক কিছু জোগাড় করতে হবে। জিনহেং তখন তার প্যালেসের কথা বলে বলে ওই পুরো প্যালেসটাই সে ইউকে দিয়ে দিবে, এতে করে ইউ তাকে বিয়ে করবে কিনা। ইউ তখন বলে, আচ্ছা আচ্ছা, এতেই হয়ে যাবে। এরপরে জিনহেং যায় ইউয়ের দাদির সাথে দেখা করতে। ইউয়ের দাদি তো জিনহেংকে দেখে অনেক খুশি হয় এবং জিনহেংকে বলে সে যেন নিউ ইয়ারটা এখানেই কাটিয়ে যায়, ইউয়ের দাদা বাড়িতে। এরপরে জিনহেং আর ইউ বসে গল্প করছিল। ইউ জিনহেংকে বলছিল, আমার দাদিকে তুমি কিভাবে পটালে, সে এখনই তোমাকে ফ্যামিলির মানুষের মতো অনুষ্ঠানে থেকে যাওয়ার জন্য রিকোয়েস্ট করছে। জিনহেং তখন বলে, আজ হোক বা কাল আমি তো ফ্যামিলির একজনই হব। জিনহেং বলে, আমি তোমার দাদিকে কথা দিয়েছি আমি সবসময় তোমাকে অনেক ভালোবাসবো। আর এরপর ইউর হাত ধরে বলে, তোমার আমার একটা ঘর হবে। কিন্তু তখনই সেখানে হুয়ালি চলে আসে আর ইউ লজ্জা পেয়ে দাঁড়িয়ে যায়। হুয়ালি জিনহেংকে জানায় সে একটা বিষয় খুঁজে পেয়েছে। এই যে প্লেগের যে লক্ষণটা দেখা দিয়েছে, 10 বছর আগে এই সেম প্লেগের লক্ষণ দেখা দিয়েছিল শহরের একটি প্যালেসে। তখন 17 জন প্যালেস মেইড প্লেগে মারা গিয়েছে, তবে এতটা মহামারী আকার ধারণ করেনি। কিন্তু দুইটা প্লেগের লক্ষণ পুরোপুরি একই রকম। আর ওদের মনে হয় ওই প্লেগটাও মানুষের তৈরি করা ছিল এবং এই প্লেগটাও মানুষের তৈরি করা। জিনহেং তখন ইউকে জানায়, 10 বছর আগে যে 17 জন প্যালেস মেইড প্লেগ হয়ে মারা গিয়েছিল, তাদের মধ্যে শাওহানের মাও ছিল। শাওহানের মা সেই সময় প্লেগ রোগে মারা যায়। তখন আমাদের শাওহানকেও দেখানো হয় যে এই বিষয়টা নিয়ে ইনভেস্টিগেশন করছিল। জিনহেং ইউকে বলছিল, শাওহান যদি জানতে পারে ওর মাকে কেউ মেরে ফেলেছে, অবশ্যই ও এই বিষয়টার প্রতিশোধ নেবে। এখনই আমাকে শহরে ফিরে যেতে হবে, কোনো ঝামেলা হওয়ার আগে। ইউ তখন জিনহেংয়ের হাত ধরে বলে সেও জিনহেংয়ের সাথে যাবে, তবে জিনহেং তো ইউকে নিতে চাচ্ছিল না। ইউ জিনহেংকে বলে, আমি যদি তোমার সাথে থাকি তাহলে অন্তত তুমি তোমার জানের মায়া করবে, আমার দিকে তাকিয়ে হলেও নিজের খেয়াল রাখবে, তাই অবশ্যই আমার তোমার সাথে যাওয়া উচিত। এটা শুনে জিনহেং মুচকি হাসে। এদিকে আমাদের শাওহানকে দেখানো হয় যে আস্তে আস্তে হেঁটে কনসোর্ট সানের কাছে আসে। কনসোর্ট সান তখন তার দোলনায় বসেছিল।
শাওহান আস্তে আস্তে এসে কনসোর্ট সানের চোখটা বেঁধে দেয়। শাওহান যেহেতু কনসোর্ট সানের প্রেমিক ছিল, ও তো এই বিষয়টাতে মাইন্ড করে না। ও আরো খুশি হয়ে বলে, আজ তুমি কোন গেম খেলবে? শাওহান কনসোর্ট সানকে একটা কিস করে আর তারপর ওর হাত ধরে বিছানার দিকে নিয়ে আসে। কনসোর্ট সানের মন মেজাজ আজকে খুবই ভালো ছিল। শাওহান কনসোর্ট সানের আরও কাছাকাছি আসে আর তারপর ওর কানের কাছে গিয়ে বলে 7 বছর আগে প্যালেসে 17 জন মেইড মারা গিয়েছিল প্লেগ হয়ে। এখন ইজোতে যে প্লেগ দেখা দিয়েছে সেই প্লেগটাও একদম সেম ধরনের ছিল। প্রথমে ঠান্ডা লাগা, এরপর তীব্র জ্বর আর তারপরে রোগীর মৃত্যু। কেন যেন মনে হচ্ছে দুইটা প্লেগই সেম। কনসোর্ট সান তখনও পর্যন্ত একদম শান্তই ছিল। সে শাওহানের কাছ থেকে সরতে চাইলে শাওহান আরো জোরে তাকে জড়িয়ে ধরে আর তারপর বলে, কিছুদিন আগেই আমি জানতে পেরেছি ইজোয়ের প্লেগটা তুমি ছড়িয়েছ। তাহলে কি সেই সময়ে প্যালেসের প্লেগটাও তুমি ছড়িয়েছিলে? কনসোর্ট সান এবার সাপের মতো তেরিং বেরিং করে শাওহানের কাছাকাছি চলে আসে আর তারপর বলে, তুমি তো সব কিছুই জানো, তাহলে কেন আমাকে প্রশ্ন করছো? শাওহান তখন বলে, তুমি এমনটা ভেবো না যে আমি তোমাকে প্রশ্ন করছি মানে আমি এই সব কিছু বিশ্বাস করিনি। আমার কাছে সমস্ত কিছুর প্রমাণ রয়েছে। তুমি প্রিন্সেস ইউকে মারার জন্য যে প্ল্যান করেছ, 7 বছর আগে সেমভাবে প্যালেসে 17 জন মেড মারা গিয়েছে। আর এই সব কিছু আমি তোমাকে জিজ্ঞাসা করছি কারণ আমি তোমার কাছ থেকে সব কিছু শুনতে চাই। কনসোর্ট সান তখন বলে, আচ্ছা তোমাকে আমি একটা গল্প বলি। একটা ক্লানে 2 বোনকে রয়্যাল ফ্যামিলিতে বিয়ে দিয়ে পাঠানো হয়। সেখানে একজন রাজার খুব ভালোবাসা পেয়েছিল এবং কিছুদিনের মধ্যেই সে প্রেগনেন্ট হয়ে যায়। তবে প্যালেসের এত বিপদের মধ্যে সে নিজেকে সামলে রাখতে পারেনি, তাই তার বাচ্চাটা মারা যায় এবং সারা জীবনের জন্য সে মা হওয়ার ক্ষমতা হারায়। তবে তার ক্লানের তরফ থেকে তার প্রতি চাপ আসতে থাকে কোনো একজন প্রিন্সকে দত্তক নিয়ে লালন পালন করার জন্য, কারণ এটা না করলে ওই কনসোর্ট তো আর রাজার ভালোবাসা পাবে না। তখন সেই কনসোর্টেরও মনে হয় তার এমন একজন দরকার যাকে সে নিজের ইশারাতে নাচাতে পারে। তার সমস্ত কাজ করার জন্য কোনো একজন তো দরকারি। আর তখন তার চোখ পড়ে শাওহান এবং তার মায়ের দিকে, যারা প্যালেসে খুবই অবহেলিত ছিল। শাওহানের মা প্যালেসে একজন মেয়েদের মতোই জীবন কাটাতো, অথচ শাওহান ছিল প্রিন্স, মানে রাজার ছেলে আর কি। আর তাই সে শাওহানের মাকে মেরে ফেলেছে এবং শাওহানকে খুব যত্ন করে লালন পালন করেছে, যাতে করে শাওহান তার প্রতি লয়াল হয় এবং সে শাওহানকে দিয়ে তার সমস্ত কাজ সম্পূর্ণ করতে পারে। শাওহান তখন বলে, তুমি আমাকে সবসময় বলতে তুমি কাউকে বিশ্বাস করো না, কিন্তু তুমি এটা কিভাবে বিশ্বাস করে নিলে যে আমি তোমাকে মারবো না? এটা বলেই ও কনসোর্ট সানের গলা টিপে ধরে, আর এত জোরে গলা টিপে ধরে যে সেখানে কনসোর্ট সানের মৃত্যু হয়ে যায়। তবে কনসোর্ট সানকে মারার পর শাওহান অনেকটা কষ্ট পেয়েছিল। সে কনসোর্ট সানকে জড়িয়ে ধরে বলে, আমি কখনোই তোমাকে আমার আন্টি হিসেবে ট্রিট করিনি। সবসময় আমি তোমাকে ভালোবেসেছি। তুমি চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে থাকবো। এটা বলে ও কনসোর্ট সানকে কোলে তুলে নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। এরপর দেখা যায় শাওহান কনসোর্ট সানকে একটা বিছানায় শুয়ে রেখেছে। তখনই সেখানে জিনহেং চলে আসে আর ও তো দেখে বুঝতেই পারে যে শাওহান কনসোর্ট সানকে মেরে ফেলেছে। শাওহান তখন বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। জিনহেং বলে, কনসোর্টরা যদি কোনো অপরাধ করে তাদের শাস্তি দেওয়ার জন্য আলাদা নিয়ম রয়েছে, কেন তুমি এমনটা করলে? শাওহান আস্তে আস্তে উঠে দাঁড়ায় আর বলে, ছোটবেলা থেকে আমি এটাই জানতাম যে তুমি আর আমি একরকম। তুমিও অনেক সাফার করে বড় হয়েছো আর আমিও। তবে জানো, আমার থেকে তোমার ভাগ্য অনেক ভালো। তোমার কাছে প্রিন্স নিং এর সাপোর্ট আছে, তোমাকে ভালোবাসার জন্য প্রিন্সেস ইউশি আছে। তবে আমার কাছে কেউ নেই। যাকে আমি ভাবতাম যে সে আমাকে ভালোবাসে, সেও আমাকে ধোঁকা দিয়েছে। আমি সেই সকল মানুষদের ঘৃণা করি যারা আমার মায়ের জীবন দুর্বিষহ করেছিল, আর কনসোর্ট সান তো তাদের মধ্যেই একজন। জিনহেং তখন বলে, তুমি এভাবে বলো না, এখনো সময় আছে, তুমি নিজেকে শুধরে নিয়ে নিজের জীবন নতুনভাবে শুরু করতে পারো। এটা শুনেই শাওহান মুচকি হাসে আর ওর মুখ থেকে রক্ত বেরিয়ে যায়, মানে ও অলরেডি বিষ খেয়ে নিয়েছিল। আর ও জিনহেংকে বলে, অনেক দেরি হয়ে গিয়েছে। শাওহান সেখানেই বসে পড়ে আর কনসোর্ট সানকে কল্পনা করতে থাকে। শাওহান কনসোর্ট সানকে মারার পরেও প্রচণ্ড কষ্ট পেয়েছিল। ও বলছিল, আমি ভেবেছিলাম তুমি আমার জীবনের আলো, কিন্তু আমি এখন জানতে পেরেছি তুমি আমাকে অন্ধকারের মধ্যে ঠেলে দিয়েছিলে। এরই মধ্যে ইউ সেখানে চলে আসে, তবে জিনহেং ইউকে জড়িয়ে ধরে বলে, তুমি ওদিকে দেখো না। ইউ তখন জিনহেংকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে। এরপরে দেখা যায় জিনহেং অনেক ওষুধের ব্যবস্থা করেছিল, যেগুলো দেখে ইউ তো মহা খুশি। এবার প্লেগ নিয়ন্ত্রণে আনা যাবে এবং সেই ওষুধগুলো নিয়ে ওরা দিনরাত পরিশ্রমে লেগে পড়ে সবার সেবা যত্ন করতে। এবং বহু পরিশ্রমের পর অবশেষে ইজো প্লেগ মুক্ত হয়
সবাই তো প্রচণ্ড আনন্দে উল্লাস করতে থাকে। তবে এই খবরে একদমই খুশি ছিল না শাওজু। একে তো ওর মা মারা গিয়েছে, শাওহান ওর মাকে মেরে নিজেও আত্মহত্যা করে নিয়েছে, তাই সেখানে তো প্রতিশোধ নেওয়ার কিছু নেই। তবে ওর একজন গার্ডকে বলে তুমি তৈরি হও, আমাদের প্ল্যান মোতাবেকই কাজ করতে হবে, আর আজকে রাতের কাজে কোনোভাবেই ব্যর্থ হওয়া যাবে না। ওই গার্ড তখন সম্মতি জানিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর আমাদের রাজাকে দেখানো হয় যে প্রচণ্ড অসুস্থ হয়ে গিয়েছিল, আর সে বলছিল এগুলো নিশ্চয়ই সৃষ্টিকর্তা তাকে শাস্তি দিচ্ছে। এই প্লেগ সৃষ্টিকর্তার একটা ওয়ার্নিং। রাজা ইউনুস তখন বলে আপনি কেন এভাবে বলছেন? ক্রাউন প্রিন্স তো সমস্ত বিষয়টা নিয়ন্ত্রণে এনে ফেলেছে এবং প্লেগ তো নির্মূল হয়ে গিয়েছে। রাজা তখন বলে একদম ঠিক বলেছ ক্রাউন প্রিন্স, আমাকে খুব দ্রুত ক্রাউন প্রিন্সকে সিংহাসনে বসাতে হবে, এখন আর আমি এই রাজত্বের ভার সামলাতে পারছি না। এরপর আমাদের ইউ আর জিনহেংকে দেখানো হয়, যারা জিনহেংয়ের প্যালেসে ফিরে এসেছিল। তবে জিনহেং বুঝতে পারে কেউ একজন বাইরে থেকে তীর মেরেছে। সে দ্রুত ইউকে সরিয়ে ফেলে, কিন্তু ইউ এই বিষয়টা বুঝতে পারে না। এটাই ছিল শাওজুর আজ রাতের মিশন, যেটাতে ফেল হওয়া যাবে না, জিনহেং আর ইউকে মেরে ফেলা। কিন্তু বাইরেই তো ছিল হুয়ালি এবং মিস্টার বাই, যারা খুব ভালোভাবে এই বিষয়টা সামলে নেয়। এদিকে জিনহেং আর ইউ ভিতরে তো রোমান্স করছিল। জিনহেং ইউকে একদম নিজের কাছে টেনে নিয়েছে দেখে ইউ চোখ বন্ধ করে ফেলে। জিনহেং তখন বলে কি ব্যাপার, তুমি চোখ বন্ধ করেছো কেন? তোমার কি মনে হয়েছে আমি এখন তোমার সাথে কিছু করব? এখন এই প্রশ্ন যদি একটা মেয়েকে করা হয়, স্বাভাবিকভাবেই সে খুব লজ্জা পেয়ে যায়। জিনহেং ইউকে বলে ঘুমানোর সময় হয়েছে। জিনহেংকে তো বাইরে যেতে হবে পুরো বিষয়টা দেখার জন্য, কিন্তু ও ইউকে এই বিষয়গুলো বুঝতে দিতে চাচ্ছিল না, যে কারণে ও ইউকে দ্রুত ঘুমিয়ে পড়তে বলে। এরপর জিনহেং বাইরে এসে হুয়ালি এবং মিস্টার বাইয়ের সাথে কথা বলে। ওরা তো বুঝতেই পেরেছিল এই পুরো ঘটনা শাওজু ঘটাচ্ছে। হুয়ালি জানায় রাজা অসুস্থ এবং রাজা সিদ্ধান্ত নিয়েছে জিনহেংকে তার সিংহাসন এখন দিয়ে দিবে, তাই আগামীকাল রাজা সমস্ত মন্ত্রীদের ডেকেছে, জিনহেংকেও সেখানেই যেতে হবে। মিস্টার বাই জিনহেংকে সাবধান করে দেয়। জিনহেং তখন বলে সে বিষয়টা দেখে নিবে। তবে সকালবেলায় হুয়ালি যেন ইউকে তার বাবার প্যালেসে দিয়ে আসে, কারণ জিনহেংয়ের প্যালেসে থাকা ইউয়ের জন্য নিরাপদ না। তবে ইউ যেন এই বিষয়ে কিছু জানতে না পারে। সকালবেলা ইউ ঘুম থেকে ওঠার আগেই প্যালেসের সামনে সমস্ত রক্ত পরিষ্কার করে ফেলা হয়। ইউ ঘুম থেকে উঠে ফ্রেশ হচ্ছিল, তখনই হুয়ালি তার কাছে এসে জানায় জিনহেং বলে গিয়েছে ইউ যেন তার বাবার প্যালেসে ফিরে যায়। ইউ তখন অবাক হয়ে জিজ্ঞাসা করে জিনহেং এমনটা কেন বলে গেল। ও তো চিন্তিত হয়ে জিজ্ঞাসা করে হুয়ালি আমাকে সত্যি করে বলো জিনহেং কোথায়? এরপর আমাদের রাজসভার দৃশ্য দেখানো হয়, যেখানে সবাই উপস্থিত ছিল, মানে শাওজু সহ অন্যান্য মন্ত্রীরা। আর সবার শেষে আসে জিনহেং। ও এসে রাজার কাছে সরি বলে ওর দেরি হওয়ার জন্য। শাওজু তখন বলে তুমি তো সবার অ্যাটেনশন পাওয়ার জন্যই এমন করো, সবসময় তুমি অ্যাটেনশন পেতে ভালোবাসো। জিনহেং শাওজুর কথায় কোনো উত্তর দেয় না। এদিকে হুয়ালি ইউকে সবকিছু খুলে বলে। জিনহেং গিয়েছে প্যালেসে এবং রাজা অসুস্থ, হয়তো শাওজু কিছু একটা ঘটাবে। জিনহেং কোনো একটা বিপদের আভাস পেয়েছে, তাই সে ইউকে নিরাপদ দূরত্বে সরিয়ে দিতে যাচ্ছে। তবে ইউ তো আর এভাবে যাবে না। সে হুয়ালিকে বলে তুমি আমাকে একটা বিষয়ে সাহায্য করো। হুয়ালি বলে অবশ্যই। ইউ তখন বলে সমস্ত মন্ত্রীদের ওয়াইফদের ইনভাইট করো, বলো যে ক্রাউন প্রিন্সের বাগানে আমি একটি অনুষ্ঠানের আয়োজন করেছি, সবাইকে সেখানে দাওয়াত দিচ্ছি। হুয়ালি তখন বলে এই বিপদের মধ্যে আপনি অনুষ্ঠানের আয়োজন করবেন? ইউ তখন হুয়ালির কানে কানে কিছু একটা শিখিয়ে দেয়। হুয়ালি ইউর কথায় সম্মতি জানিয়ে সেখান থেকে বের হয়ে পড়ে। আবারও মন্ত্রিসভার দৃশ্য দেখানো হয়। জিনহেং আশেপাশে সবাইকে দেখে বুঝতে পারে শাওজু সবাইকে অলরেডি সাজিয়ে নিয়ে এসেছে। ও তখন বলে আমার বাবা খুবই অসুস্থ, কিন্তু এখনও তো সে মরে যায়নি, সে এখনও রাজ্য শাসন করতে পারবে। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে সবাই আপনারা আমার বাবাকে নিয়ে অনেক বেশি টেনশন করছেন। সে উপস্থিত থাকতেও আপনারা অন্য কিছু কিভাবে ভাবতে পারেন? শাওজু তখন বলে তারা ভুল কি যাচ্ছে, বাবা বৃদ্ধ হয়েছে এবং অসুস্থ হয়ে পড়েছে, এখন তো রাজ্যের এই সকল দায়িত্ব সে সামলাতে পারবে না, তাই এখনই সময় নতুন কাউকে এই দায়িত্ব বুঝিয়ে দেওয়ার। জিনহেং তখন বলে আমি তো আছি, ক্রাউন প্রিন্স হিসেবে আমি রাজ্যের দায়িত্ব সামলে নিব। শাওজু এবার মুচকি হেসে রাজাকে বলে তুমি আছো কি না আছো এতে কিছু যায় আসে না। আর রাজার দিকে তাকিয়ে বলে আমি মনে করি না জিনহেং ক্রাউন প্রিন্স হওয়ার যোগ্য, সেই রাজ্যের জন্য ভালো রাজা হতে পারবে। আমি অনুরোধ করছি ক্রাউন প্রিন্সকে তার পদ থেকে ডিপোজ করা হোক। এখান থেকেই সিন কাট হয়। দেখা যায় ক্রাউন প্রিন্সের ফুলের বাগানে সমস্ত মন্ত্রীদের ওয়াইফরা উপস্থিত হয়েছে। তবে সবাই একে অপরকে দেখে তো অবাক হয়ে যাচ্ছিল, কারণ সবাইকেই বলা হয়েছিল শুধুমাত্র তাকে ইনভাইট করা হয়েছে,
কিন্তু এসে দেখা যায় যে এখানে সমস্ত মন্ত্রীদের ওয়াইফকে ইনভাইট করা হয়েছে। তারা ইউয়ের দিকে তাকিয়ে বলে, এখানে কি হচ্ছে? আপনি আমাদের মিথ্যা বলে কেন ডেকে নিয়ে এসেছেন? ইউ এবার একটু মুচকি হেসে এগিয়ে এসে বলে, হ্যাঁ, আমি তোমাদের মিথ্যা বলেছি। এখানে আমি তোমাদের সবাইকে ডেকেছি কারণ আমি আমার হাজব্যান্ডকে সেফভাবে প্যালেস থেকে বের করে আনতে চাই। এটা বলতে বলতেই সেখানে অনেক গার্ডরা এসে চারপাশে ঘিরে ফেলে সবাইকে। তখন একজন বলে, আপনি কি পাগল হয়ে গিয়েছেন? আপনি কি চাচ্ছেন আমাদের মেরে ফেলতে? ইউ তখন বলে, আমি আপনাদের মেরে ফেলতে পারি। আজ আমি আপনাকে মারতে পারি, কাল আমি অন্যজনকে মারতে পারি। যদি আমার হাজব্যান্ডের কিছু হয়ে যায় তাহলে আমি কাউকে এখান থেকে জীবিত বের হতে দিব না। ইউ এমনভাবে কথাগুলো বলছিল যেন সে খুব স্বাভাবিক কথাই বলছে। তখন সেখানকার একজন রেগে গিয়ে বলে, তোমার এত বড় সাহস এখনো হয়নি, সে এখান থেকে বের হয়ে যাবে। তবে সৈন্যরা সাথে সাথে তাদের তলোয়ার হাতে তুলে নেয়, যে কারণে সমস্ত মহিলারা ভয় পেয়ে যায় আর ওরা চুপ করে দাঁড়িয়ে থাকে। ইউ বলে, সবাই যদি তার সাথে কোঅপারেট করে তাহলে সবাই নিরাপদে বাড়ি ফিরে যেতে পারবে। ইউ তাদের কারো কোনো ক্ষতি করবে না। তো এবার রাজা তো সাজুর কথা শুনে অনেক রেগে যায়। সে বলে, তোমাকে এত সাহস কে দিয়েছে? তুমি ক্রাউন প্রিন্সকে সরাতে চাওয়ার কে? সাজু তখন হেসে দিয়ে বলে, আপনি মনে হয় আমার কথা শোনেননি। আমি এইমাত্র আপনাকে বলেছি ক্রাউন প্রিন্সকে সরিয়ে সিংহাসন আমার হাতে তুলে দিতে। রাজা তখন বলে, তোমার কি মনে হয় তুমি বললেই আমি শুনবো? সমস্ত মন্ত্রীদের জিজ্ঞাসা করো, কেউই তোমাকে রাজা হিসেবে চায় না। সাজু তখন হাসতে হাসতে বলে, আচ্ছা তাই নাকি? সে মন্ত্রীদের দিকে ঘুরে বলে, তোমরাই বলো তোমরা আমাকে রাজা হিসেবে চাও কিনা। তখন সমস্ত মন্ত্রীরা বলতে থাকে যে তারা সাউজুকেই রাজা হিসেবে চায়। আসলে সাউজু এই সকল মন্ত্রীদের আগে থেকেই ঘুষ দিয়ে রেখেছিল, যারা সাউজুর হয়ে কথা বলবে। তার উপর ও জানতো প্রিন্স নিংয়ের সমস্ত সৈন্যরা যুদ্ধের কারণে শহর থেকে অনেক দূরে রয়েছে, তাই জিন হেং প্রিন্স নিংয়ের কোনো সাহায্য পাবে না। রাজা এবার দাঁড়িয়ে ইমোশনাল হয়ে বলে, তোমরা কিভাবে ক্রাউন প্রিন্সকে এইভাবে ট্রিট করতে পারো? কিছুদিন আগেই সে ইজোয়ের প্লেগ নিয়ন্ত্রণ করেছে। যদি সে ইজোয়ের প্লেগ নিয়ন্ত্রণ করতে না পারত তাহলে তোমরা সবাই এখানে মারা যেতে। সে পুরো রাজ্যটাকে বিপদের হাত থেকে বাঁচিয়েছে। আর এখন তোমরা বলছো যে ক্রাউন প্রিন্সের এই সিংহাসনে ওঠার যোগ্যতা নেই। বরং তোমাদের তো তার কাছে কৃতজ্ঞ থাকা উচিত তোমাদের জীবন বাঁচানোর জন্য। মানে ভাষণ দিচ্ছিল আর কি। সাজু তখন বলে, তো কি হয়েছে? করেছে সে এক দুইটা কাজ, তবে সে যাই করেছে প্রিন্স নিংয়ের সহায়তায় করেছে, যেটা সে এখন আর পাবে না। প্রিন্সেস ইউশির প্যালেসে থাকা ছাড়া ওর তো আর কোনো যোগ্যতাই নেই। এমনভাবে অপমান করছিল আর কি। জিনহেং তখন সাউজুর দিকে তাকিয়ে বলে, তোমার কি ভয় করছে না যে প্রিন্স নিংয়ের সেনাবাহিনী ফিরে আসবে? তুমি এত কনফিডেন্স কোথা থেকে পাচ্ছ? সাউজুতে এবার রাগে তার সমস্ত অপরাধ স্বীকার করছিল। আর সে জিনহেংকে বলছিল, আমি জানি তুমি মৃত্যুকে ভয় পাও না, কিন্তু তুমি প্রিন্সেস ইউশির মৃত্যুকে তো অবশ্যই ভয় পাও। যদি তুমি তার মৃত্যুকে এতই ভয় পাও তাহলে তুমি তাকে কোথাও লুকিয়ে রাখছো না কেন? তুমি চিন্তা করো না, আমি রাজা হওয়ার পর তোমাদের দুইজনকে একসাথে মৃত্যুদণ্ড দিব, যাতে করে তোমরা সবসময় একসাথে থাকতে পারো। তখনই একজন গার্ড এসে সাউজুর কানে কানে কিছু একটা বলে দেয়, যেটা শুনে সাউজু একটু ঘাবড়ে যায়। এরপরেই সেখানে হুয়ালি আসে আর খুব স্বাভাবিকভাবে জিনহ্যাংকে বলে, প্রিন্সেসের ইচ্ছা হয়েছিল একটা অনুষ্ঠান করার, আর সে সমস্ত মিনিস্টারদের ফ্যামিলি মেম্বারদের ইনভাইট করেছে। সবাই এখন আপনার বাগানে অবস্থান করছে, কিন্তু হুট করেই প্রিন্সেস বলে দিয়েছে যদি আপনি গিয়ে তাকে সেখান থেকে না নিয়ে আসেন তাহলে সে তার সাথে পুরো বাগানকে জ্বালিয়ে দিবে। মানে ইনডিরেক্টলি সমস্ত মন্ত্রীদের ওয়াইফদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। আরও একজন গার্ড এসে জানায় প্রিন্স নিংয়ে যে 50,000 সৈন্য ইঝৌতে গিয়েছিল তারা সবাই ফিরে এসেছে। সাজু তখন চিৎকার করে বলতে থাকে, এত দ্রুত তারা কিভাবে ফিরে আসতে পারলো? তখন পাস্টের একটা সিন থেকে দেখা যায় প্রিন্স নিং অলরেডি তার গ্রুপের স্পাইকে ধরে ফেলেছিল এবং তাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। আর এই সব কিছু জিনহেং আগে থেকেই বুঝতে পেরে সমস্ত সৈন্যদের ফিরিয়ে নিয়ে এসেছে। জিনহেং মন্ত্রীদের উদ্দেশ্যে বলে, আপনাদের ওয়াইফ এবং কন্যারা কিন্তু এখনও আমার বাগানে রয়েছে, তাই যা করবেন ভেবে করবেন। একজন তখন জিনহেংয়ের দিকে এগিয়ে এসে বলে, ইভিল প্রিন্স, তুমি কি আমাদের জোর করছো তোমাকে সাপোর্ট করার জন্য? সেটা কখনোই হবে না। আমি আমার জীবন দিয়ে দিব কিন্তু তোমাকে সাপোর্ট করব না। এটা বলে গিয়ে দেয়ালের সাথে নিজের মাথা গুঁতা দিয়ে অজ্ঞান হয়ে যায়। হুয়ালি দ্রুত গিয়ে চেক করে বলে সে এখনো বেঁচে আছে। জিনহেং তখন ওই মন্ত্রীর কাছে যায় আর হুয়ালির তলোয়ার দিয়ে মন্ত্রীকে মেরে ফেলে এবং হুয়ালিকে বলে ওর বডিটা কোথাও ফেলে দাও, ইতিহাসে যেন ওর নামও না লেখা থাকে। ও একজন বেঈমান মন্ত্রী, কেউ যেন ওর নামও জানতে না পারে। তখন অন্য অন্য মন্ত্রীরা ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারে জিনহেংকে সরানো এতটাও সহজ হবে না, তাই ভালো হয় চুপচাপ জিনহেংকে মেনে নেওয়া। জিনহেং সেখান থেকে বের হয়ে যায়। এদিকে রাজা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ায় তো রাজাকে ঘরে নিয়ে আসা হয়েছিল।
জিনহেং যখন রাজার কাছে বসেছিল, রাজা তখন বলে, তুমি এখন কি ভাবলে? আমি তো সিংহাসন তোমার কাছেই দিয়ে দিব। তবে আমি জানি তুমি মনে মনে আমাকে ঘৃণা করো। জিনহেং তখন বলে, আমার মা মারা যাওয়ার পর আমি ঘৃণা কি বুঝি না, তাই আমি আপনাকে ঘৃণা করি না। জিনহেংয়ের বাবা তখন বলে, আমি চাই তুমি শাওজুকে বাঁচিয়ে রাখো। যেটা শুনে জিনহেং প্রচণ্ড রেগে যায় আর বলে সে বিদ্রোহ করেছে। জিনহেংয়ের বাবা তখন বলে, যতই বিদ্রোহ করুক সে তো তোমার নিজের ভাই। জিনহেং তখন বলে, আপনাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। এটা বলে ও সেই ঘর থেকে বের হয়ে আসে। আর তারপরেই ও শাওজুকে নির্বাসনে পাঠিয়ে দেয়। ও একজন সাধারণ মানুষের মতো বর্ডারের একটা এলাকায় বাস করবে এবং কখনোই শহরে ফিরে আসতে পারবে না। পরবর্তী সিনে দেখা যায় জিনহেং ওর বাগানে ফিরে এসে পেছন থেকে ইউকে ডাক দেয়। ইউ তো জিনহেংকে দেখে প্রচণ্ড খুশি হয়ে যায় আর দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে। পরবর্তী সিনে দেখা যায় ইউ লিনের সাথে দেখা করে আর বলে, শাওজুকে রাজ্য থেকে বিতাড়িত করা হচ্ছে। যদি আমি তোমার জায়গায় থাকতাম আমি এই প্যালেস ছেড়ে চলে যেতাম। তবে লিন কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। লিন সেখান থেকে চলে গিয়েছিল শাওজুর কাছে। শাওজু তো এমনিতেই অনেকটা কষ্টে ছিল। লিন শাওজুর কাছে গিয়ে বলে, আমি এখানে চলে এসেছি। আমি কখনোই তোমাকে একা ছাড়বো না। আমি সব সময় তোমার সাথে থাকবো। শাওজু তখন বলে, জানো গতরাতে আমি একটা স্বপ্ন দেখেছি। প্রিন্সেস ইউ আমাকে আগের মতো পছন্দ করে আর আমি তাকে বিয়ে করেছি। এরপর প্রিন্স নিংয়ের সাহায্য নিয়ে আমি সিংহাসনে বসেছি। কিছু বছর পর জিনহেং মারা গিয়েছে। আর জিনহেং মারা যাওয়ার পর আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করব আর তাকেই রানী বানাবো। কিন্তু এই বিষয়টা ইউ বা প্রিন্স নিং কেউই মেনে নিতে পারেনি। তখন আমি প্ল্যান করে ইউকে বিষ মেশানো ওয়াইন দিয়ে দিয়েছি। আর সেটা খেয়ে ইউ যখন কাতরাচ্ছিল তখন কনসোর্ট সান তার কাছে যায়। কনসোর্ট সান ইউকে বলে, তুমি সব কিছুতেই অনেক তাড়াহুড়ো করো, কেন তুমি এই বিষটা খেতে গেলে? ইউ কাতরাচ্ছিল আর কনসোর্ট সানকে রিকোয়েস্ট করছিল তাকে বাঁচানোর জন্য। কিন্তু কনসোর্ট সান ইউয়ের গলা টিপে ওকে মেরে ফেলে। আর এরপর প্রিন্স নিং নিজের মেয়ের শোকে বিদ্রোহ ঘোষণা করে দেয়। কিন্তু আমি তাকে দেশদ্রোহী ঘোষণা করে মেরে ফেলি। সমস্ত ঝামেলা শেষে আমি চিন্তা করলাম আমার ভালোবাসার মানুষকে আমি রানী বানাবো। সবাই জোরে জোরে আমার জয়ধ্বনি দিচ্ছিল। স্বপ্নটা কত সুন্দর ছিল, তাই না? এই স্বপ্নটা সত্যি হতে পারত। আমার জীবনটা এমনই হওয়ার কথা ছিল, কিন্তু কেন হলো না? এটা বলে শাওজু চিৎকার করতে থাকে, লিনের উপরে ঝাড়ি মারতে থাকে। শাওজু চিৎকার করতে করতে সেখানে বসে পড়ে আর নিজেকে আঘাত করছিল। লিন শাওজুকে সামলাতে যায়। শাওজু তখন লিনকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, আমার জীবনটা এমন হয়নি কারণ তুমি আমাকে কনফিউজড করে দিয়েছিলে। তুমি যদি আমাকে কনফিউজড না করতে আমি প্রিন্সেস ইউকে বিয়ে করতাম আর আমার জীবনটা একদম স্বপ্নের মতো হতো। এটা বলতে বলতে ও লিনের গলা টিপে ধরে আর এত জোরে গলা টিপে ধরে যে লিনের মুখ থেকে রক্ত পড়ছিল। লিন কোনোভাবে শাওজুকে ছাড়ানোর চেষ্টা করছিল, তবে একটু পরেই শাওজু সজ্ঞানে ফিরে আসে আর লিনকে ছেড়ে দেয়। এরপর লিনকে সরি বলতে থাকে। লিন তখন শাওজুর হাত ধরে বলে, তুমি কি কখনো আমাকে ভালোবেসেছ? শাওজু তখন বলে, হয়তো আমি তোমাকে ভালোবেসেছি। লিন শাওজুকে বলে, শেষবারের মতো একবার আমাকে জড়িয়ে ধরবে? শাওজু তখন লিনকে জড়িয়ে ধরে। লিন আর শাওজু একে অপরকে জড়িয়ে ধরে প্রচুর কান্না করতে থাকে। তখনই লিন হুট করে শাওজুর পিঠে ছুরি ঢুকিয়ে দেয়। শাওজু লিনের কাঁধের উপর সেখানেই মারা যায়। আর লিন তো প্রচণ্ড কান্না করছিল। একটু পর দেখা যায় লিনের মুখ থেকেও রক্ত পড়ছে, মানে ও নিজেও বিষ খেয়ে নিয়েছে। সেখানে শাওজু আর লিনের মৃত্যু হয়ে যায়। এরপর আমাদের নিউ ইয়ারের দিন দেখানো হয়। জিনহেং গিয়েছিল ইউয়ের বাড়িতে ইউয়ের পরিবারের সাথে নিউ ইয়ার পালন করতে। সেখানে ইউয়ের ফুপু দাদি সবাই মিলে একসাথে খাবার খাচ্ছিল। ইউয়ের একটা ফুপু ইউয়ের বাবাকে জিজ্ঞাসা করে ইউয়ের জামাইকে তার পছন্দ হয়েছে কিনা। ইউয়ের বাবা তখন বলে, ইউ যেহেতু ক্রাউন প্রিন্সকে পছন্দ করেছে এবং ওরা একে অপরকে ভালোবাসে তাই এখানে তার কিছুই বলার নেই। তার মেয়ের সুখই তার কাছে সবকিছু। এরপরে সবাই আবার গল্পে মেতে ওঠে। এরপর ওরা সেখান থেকে উঠে বাইরে গিয়ে বসে। জিনহেং ইউকে জড়িয়ে ধরে বলছিল, আমার কেন যেন সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। ইউ তখন জিনহেংকে আকাশের তারার দিকে ইশারা করে বলে, জানো আকাশের তারাগুলো জ্বলজ্বল করে কেন? যাতে করে সবাই তাদের নিজেদের স্টার খুঁজে পায়। জিনহেং তখন ইউকে বলে, আমি আমার স্টার খুঁজে পেয়েছি। ইউ জিনহেংকে বলে, আমি হয়তো তোমার পাস্টের দুঃখ কমাতে পারবো না, কিন্তু এখন থেকে আমি তোমার জীবনের সব কথা শুনবো। জিনহেং মুচকি হেসে ইউকে একটা চুমু খায় আর তারপর ইউকে জড়িয়ে ধরে সেখানে বসে থাকে। আর এই সুন্দর দৃশ্যের মাধ্যমে এই সম্পূর্ণ ড্রামাটা শেষ হয়ে যায়। তো
তো বন্ধুরা, কেমন লাগলো এই রোমান্টিক ড্রামাটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আজ তবে যাচ্ছি। আল্লাহ হাফেজ।